আজকে আমরা পড়বো যে ফিজিক্সের একটা অধ্যায়, সেটা হলো গতি বা মোশন। ফিজিক্স ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়, ওকে। ফার্স্ট পেপারের থার্ড লেসন, যেটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না। but তোমাদের তো শর্ট সিলেবাস নাই, তাহলে আজকে আমরা পড়বো মোশন বা গতি। মোশন বা গতি, এবং সেটা ম্যাথের সেকেন্ড পেপারের খুব সম্ভবত নবম অধ্যায়, সমতল বস্তু কণার গতি আর কি। তো কনসেপ্ট মোটামুটি সিমিলারলি সেম। এইখানে তুমি জাস্ট ফর্মুলাগুলো দেখবা, আর ম্যাথমেটিক্সে গিয়ে ওই ফর্মুলার ডেরাইভেশনটা লাগে আর কি কাজে, আর কোনো কিছুই না। বাট নিয়ারলি সেম, পড়াশোনা সেমই। তুমি ফিজিক্সের ক্ষেত্রে আমরা ম্যাথ করবো, আর ডেরাইভেশন গুলোর প্রুফ আমাদের হায়ার ম্যাথে লাগে। আচ্ছা, তো এখানে এখন আমরা ফার্স্ট অফ অল কিছু বেসিক ডেফিনেশন গুলো দেখো। এই বেসিক বেসিক ডেফিনেশনের মধ্যে প্রথমে আমরা দেখো প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো কিন্তু আমরা ভেক্টরে পড়ছি। হুম। ওকে, তো প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশন ভেক্টরে যেটা পড়ছি সেটাই হইল গিয়ে আমাদের প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশন আর কি। তো এই ডেফিনেশন গুলো আসে, তুমি যদি প্রিভিয়াসে তুমি যদি ডেফিনেশন গুলো দেখো, মানে প্রিভিয়াস বলতে কি, এই যে শর্ট সিলেবাসের আগের যে সিলেবাস গুলো, অর্থাৎ তুমি এই গতি থেকে তুমি প্রশ্নগুলো পাইবা 2015 থেকে 2019, এই 5টা বছরের প্রশ্ন আছে, আসছে গতি থেকে। এরপরে তো আর শর্ট সিলেবাস চলে আসলো, শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু আমাদের এই গতিবিদ্যা অধ্যায়টা ছিল না ফিজিক্সের। তো প্রসঙ্গ কাঠামো কাকে বলে? তো প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশন হলো কোন বস্তুর অবস্থান, স্থিতি বা গতি অবস্থা নির্ণয়ের জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির অবস্থান নির্ণয় করা যায় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ওকে, তো আমি লেখা দিলাম, চাইলে তুমি নোট ডাউন করে নিতে কি পারো, একসাথে নোট ডাউন করলে আর টাইমটা ওয়েস্ট হইতো না। তো অবস্থান কোনো বস্তুর স্থিতি অবস্থান স্থিতি বা গতি, কোনো বস্তুর অবস্থান স্থিতি বা গতি, গতীয় অবস্থা, গতি না, গতীয় অবস্থা, গতীয় অবস্থা, গতীয় অবস্থা নির্ণয়ের জন্য ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য ত্রিমাত্রিক স্থানে, কারণ আমাদের এই মহাবিশ্ব হলো ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল। ত্রিমাত্রিক স্থানে ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয়, স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে যার সাপেক্ষে যার সাপেক্ষে বস্তুটির অবস্থান স্থিতি ও গতি স্থিতি ও গতীয় অবস্থা নির্ণয় করা হয় নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে কাঠামো বলে অর্থাৎ কোনো একটা বস্তুর গতি বা কোনো একটা বস্তুর স্থিতি বা কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য অবভিয়াসলি প্রথমেই আমাদের প্রসঙ্গ কাঠামোটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা সেটা বলতে পারবো না, কারণ একজনের সাপেক্ষে একটা বস্তুর দূরত্ব ভেরি করে। যেমন আমার এই পজিশন থেকে জাফলং এর দূরত্ব যা, তোমার পজিশন থেকে জাফলং এর দূরত্ব সেম না। দ্যাটস ওয়াই তার মানে হুম। প্রসঙ্গ কাঠামোটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তারপরে ইয়েস। প্রসঙ্গ কাঠামো দুই ধরনের আছে, একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। সো আমরা ফিজিক্স ফার্স্ট ইয়ারের মধ্যে যে প্রসঙ্গ কাঠামোটা নিয়ে কাজ করা হয় সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, যেখানে নিউটনের সূত্রগুলো কাজে লাগে। আর অজড় প্রসঙ্গ কাঠামোতে আমাদের আইনস্টাইনের সূত্রগুলো অ্যাপ্লিকেবল হয়। বোঝা গেল? আচ্ছা, তো প্রসঙ্গ কাঠামো হলো জড় প্রসঙ্গ কাঠামো, তার মানে জড় প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশন দেওয়া বা বইতে দেয়াই আছে এরকম, যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো প্রয়োগ করা যায় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। বুঝা গেল? যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করা যায় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। এবং জড় প্রসঙ্গ কাঠামো অনুসারে বা জড় প্রসঙ্গ কাঠামো মতে কোনো একটা বস্তুর ভর, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, আর কোনো দৈর্ঘ্য বা দূরত্ব আর কোনো সময় হলো আমাদের নির্দিষ্ট বা কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তনশীল হয় না। ওকে। ভর, দৈর্ঘ্য এন্ড সময় অপরিবর্তনশীল জড় প্রসঙ্গ কাঠামো অনুসারে। এখন একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একটা একটি প্রসঙ্গ বিন্দু এবং একটি অক্ষ দ্বারা সূচিত প্রসঙ্গ কাঠামোকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয় আর কি। তো একমাত্রিক স্থান একটি দীর্ঘসূত্র আছে একমাত্রিক, যেমন তারপরে আছে তোমার একটা সরলরেখা বরাবর গাড়ির যে গতিটা সেটা হলো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো একটা প্রসঙ্গ বিন্দু থাকবো আর দুইটা অক্ষ দ্বারা সূচিত থাকবো আর কি। যেমন তোমার ফুটবল খেলার মাঠ, সেটা হলো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর একটা এক্সাম্পল বলতে পারো, কারণ ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। বুঝা হলো? গেল? বা পাতলা যে কাগজগুলো যার হাইট নাই বললেই চলে, একটা পেজ, একটা কাগজের একটা পেজ, এইগুলো হলো আমাদের দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল। বুঝতে ওকে। পারলাম?
হুম। এখন দেখো, তাইলে দ্বিমাত্রিক গতি তাইলে কি হইতে পারে? দ্বিমাত্রিক গতিটা হইতে পারে এইরকম: দেয়াল বা মেজের উপরে পিঁপড়ার গতি, দেয়ালের উপরে, দেয়ালের গায়ে যে পিঁপড়ার গতিটা, সেটা হলো তোমার দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। বা টেবিলের উপরে মার্বেলের গতি, এইগুলো হলো আমাদের দ্বিমাত্রিক গতির এক্সাম্পল। বুঝা গেল? বুঝছি। আর ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো সেটা হতে পারে একটা প্রসঙ্গ বিন্দুতে হবে আর তিনটা অক্ষ দ্বারা সূচিত থাকবে। যেমন ধরো টেবিল, চেয়ার, ইট, আমরা মানে আমাদের সামনে যেগুলো আছে সবগুলোই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। ওকে, এখন হয়। ত্রিমাত্রিক গতির উদাহরণ কি? এই দেখো, তোমার মাথার উপরে ধরো মশা উড়াউড়ি করছে, এইটা হচ্ছে ত্রিমাত্রিক গতির উদাহরণ, কারণ তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই তোমার কাউন্ট করতে হবে তার অবস্থান। কিন্তু যদি ওই মশাটা বা ওই পিঁপড়াটা যদি দেয়ালের গায়ে এসে যায়, তখন সেটা আবার দ্বিমাত্রিক গতি। বুঝছি। ওকে, তারপরে স্থিতি, এগুলো আমরা 9 10 পড়ছি, স্থিতির সংজ্ঞা, তারপর গতির সংজ্ঞা, স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, এগুলোর ডেফিনেশন দেওয়া হবে। স্থিতি, তারপর হলো গতি, হলো বইতেই আছে স্থিতির ডেফিনেশন, গতির ডেফিনেশন। স্থিতি কাকে বলে? সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে, তবে তার অবস্থাকে স্থিতি বলে এবং বস্তুটিকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। অর্থাৎ বুঝছি। সময় পরিবর্তন হচ্ছে কিন্তু বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় স্থিতি এবং বস্তুটাকে বলা হয় স্থির বস্তু। আর গতি কি? সেম, সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে বস্তুটিকে বলা হয় গতিশীল এবং তার বস্তুটি গতিশীল। আচ্ছা, এখন আসি আমরা দূরত্ব এন্ড সরণ। দিস ইজ ইম্পর্টেন্ট একটা টপিক, দূরত্ব এন্ড সরণ। আমরা জানি, তবুও সেটা আমরা একটু পড়বো, দূরত্ব এন্ড সরণ। আচ্ছা, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? একটা ভেক্টর আছে, একটা স্কেলার রাশি। কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি? সরণ ভেক্টর আর স্কেলার হলো দূরত্ব। সরণ হলো আমাদের ভেক্টর, আর দূরত্ব হলো কি আমাদের স্কেলার। তার মানে দূরত্বকে প্রকাশ করার জন্য কিসের প্রয়োজন? খালি মান। মান। আর সরণকে প্রকাশ করার জন্য মান প্লাস দিক। মান প্লাস দিক। তো দূরত্বের ডেফিনেশন কি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যে কোনো দিকে যতটুকু জায়গা অতিক্রম করে, তাহলে তাকে দূরত্ব বলে। আর নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় সরণ। হুম। ওকে, আচ্ছা, আমি ধরো এইখান থেকে একটা পয়েন্ট আমি লিখলাম, ও পয়েন্ট। ক্লিয়ার? এই ও পয়েন্ট দেখে ফার্স্ট অফ অল তুমি এই দিকে গেছো, ঠিক আছে, এ পয়েন্টে আসছো। তারপরে তুমি ধরো এইটা হলো 5 মিটার। তারপরে তুমি এই দিকে গেছো, বি পয়েন্টে গেছো, তাইলে এইটা হলো তোমার 4 মিটার। ওকে, তাইলে এই যে ব্যক্তিটা হেঁটে হেঁটে গেল, এইখান থেকে ও বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাইলে তার দূরত্ব কত আর তার সরণ কত? দূরত্ব হইব 9 মিটার। 9 মিটার। আর সরণ? ও বি এর দূরত্ব। সরণ কত হবে? ও বি এর দূরত্ব হইব। ও বি এর দূরত্ব। সরণ যেহেতু ভেক্টর আসে, তো ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি কি, আদি বিন্দু থেকে শেষ বিন্দুটাই হইল তার রেজাল্ট। হুম। তার মানে এইটা আসবে 3 মিটার। তার মানে তার সরণটা হলো 3। বাট হয়নি তো, আমি উল্টা দিচ্ছি। 3 মিটার না, এটা আসবে কত? এটার ভ্যালু কত? রুট ওভার 25 আর কত, 16, 25 আর 16 কত? 41। তাহলে রুট 41 মিটার। বুঝা গেল? বুঝলি। ওকে, এখন দেখো দূরত্ব। এখন একটা জিনিস নোট ডাউন করে রাখতে পারো, এটা এমসিকিউতে কাজে লাগতে পারে। দূরত্ব সরণের কনসেপ্টটা কি? কোনো বস্তু বৃত্তাকার পথে, কোনো বস্তু বৃত্তাকার পথে। বৃত্তাকার পথে, কোনো বস্তু বৃত্তাকার পথে এন সংখ্যক বার, এন সংখ্যক বার, এন সংখ্যক বার পূর্ণ ঘূর্ণন, পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে, সম্পন্ন করলে দূরত্ব 2n পাই আর, 2n পাই আর, ঠিক আছে, দূরত্বটা হবে 2n পাই আর এন্ড সরণটা হবে 0। বুঝতে পারছি না, পরিধির লগে তো বলবো হতে পারবো না। ইয়েস, এই আরটা হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর কি, পথের ব্যাসার্ধ। যদি পূর্ণ সংখ্যক বার ঘুরে আসে, তাহলে তার সরণ 0 হয়। বুঝা গেল? বুঝছি। কারণ একবার পুনঃস্পন্দন যদি ঘুরে, মানে পূর্ণবার ঘুরে, ধরো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, করে এগেইন এতেই চলে আসছে, তার মানে তার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায়, দ্যাটস ওয়াই তার সরণের মান হলো 0। বুঝলাম এটা? বুঝছি। আচ্ছা, এখন আসি আমরা বেগ এন্ড দ্রুতি, বেগ আর দ্রুতির।
বেগ এন্ড দ্রুতি, এই দুটোর মধ্যে তফাৎ কি? বেগ কোন ধরনের রাশি? সেম। বেগুলো ভেক্টর রাশি। ভেক্টর। আর দ্রুতি কোন ধরনের রাশি? স্কেলার। স্কেলার। বেগ ভেক্টর আর দ্রুতি আমাদের স্কেলার। ফাইন। তো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে। আর নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আমাদের, বা বলতে পারো বেগ। আর যে কোনো দিকে বস্তুর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দ্রুতি মানে যে কোনো দিকেই হইতে পারে। আর যদি কোনো একটা ফিক্সড একটা ডিরেকশন বলে দাও তাহলে সেই দ্রুতিটাই হয়ে যায় বেগ, তাই না? বেগ। বেগ, বেগ সমান আমরা বলতে পারি, বেগ ইজ ইকুয়াল বলতে পারি সময়, সরি সরণ বাই সময়, সরণ বাই সময়। ওকে। আর দ্রুতি বলতে পারি দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এখন তাদের একক এসআই ইউনিট, এসআই ইউনিট কি হবে? মিটার পার মিটার সেকেন্ড। পার সেকেন্ড। আর মাত্রা? এম পার টি, না এল পার টি, মিটার এল পার টি। ওকে। তাইলে বেগ এবং দ্রুতি কি এই জিনিসটা বুঝলাম আমরা, এগুলো জাস্ট ডেফিনেশন দেখবা, এগুলা কতে আসতে পারে। আচ্ছা। তারপরে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ এই জিনিসটা কি? গতিশীল কোনো বস্তু কোনো বিশেষ মুহূর্তে কত দ্রুত চলছে, অর্থাৎ তাৎক্ষণিক বেগ দ্যাটস মিন হঠাৎ আকস্মিক কোনো একটা বেগ যখন আমরা ফাইন্ড আউট করি তখন সেই বেগটা কি বলা হয়? তাৎক্ষণিক বেগ। উদাহরণ হিসেবে বলতে পারি যে ক্রিকেট খেলায় যখন আমরা প্রতি ওভারে আমরা দেখি না প্রত্যেকটা বলের স্পিড, সো এই যে বেগটা, হুম। এই বেগটা হলো তাৎক্ষণিক বেগ। ওকে, বুঝছি। তার মানে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমাদের সময় ব্যবধান, সময় ডিফারেন্সটা, বল ছাড়লো এবং বলের আবার উইকেট কিপার বলটা ধরলো, এই যে সময় ব্যবধানটা খুব কম থাকে, খুব ন্যানো সেকেন্ড সময় থাকে, দ্যাটস মিন টাইম ডিফারেন্স থাকে জিরো। অর্থাৎ তার মানে তুমি এইটাও বলতে পারো সময় ব্যবধান শূন্যের খুব কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে ওই সময়ের তাৎক্ষণিক বেগ বলে। বইয়ের মধ্যে ডেফিনেশন দেওয়া আছে সুন্দর হইয়া। তারপরে আসি গড় বেগ। তো গড় বেগ কি? কোনো নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো বস্তুর প্রতি একক সময় গড়ে যে সরণটা ঘটে সেই সরণটাকেই বলা হয় গড় বেগ আর কি। সমবেগে আমরা জানি, সমবেগ কাকে বলে বলো? সময় মানে ত্বরণ শূন্য, মানে সময়ের সাথে সাথে এক সমান বেগে যাত্রা করে যে সময় কোন বস্তু। কোনো বস্তুর সময়ের পরিবর্তন করছে কিন্তু বেগের যদি কোনো পরিবর্তন না ঘটে বা বেগের পরিবর্তন যদি শূন্য হয় তখন সেটাকে বলা হয় সমবেগ। হুম। ওকে। তারপরে আসি এখন আমরা ত্বরণ আসি, এগুলো জাস্ট আগে আমরা ডেফিনেশন গুলো দেখলাম যাতে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে পরে আমরা ঢুকি। ত্বরণ, ত্বরণ কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তার মানে তার কি আছে, মানে দিক দুইটি আছে। ঠিক আছে। ওকে। তো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। ওকে। একটা জিনিস মনে রাখবা ফিজিক্সের ক্ষেত্রে, যদি কোনো কিছুর সাপেক্ষে উল্লেখ না থাকে এবং কোনো কিছুর পরিবর্তনের হার যদি বলে তাহলে বুঝবা যে ওই পরিবর্তনটাকে সময় দ্বারা ভাগ করা হয়েছে। ক্লিয়ার? হুম। তার মানে বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাইলে বেগের পরিবর্তন, তার মানে ত্বরণ সমান আমরা লিখতে পারি ত্বরণ ইজ ইকুয়াল বেগের পরিবর্তন, পরিবর্তন বাই হলো গিয়ে সময়, সময় ডেল বি বাই টি। তো ইউনিটটা কি হবে? এসআই ইউনিট। এসআই ইউনিট হবে এম এস ইনভার্স টু এন্ড মাত্রা, মাত্রা হবে এল টি ইনভার্স টু, অবভিয়াসলি থার্ড ব্র্যাকেটটা দিতে হয় মাত্রা। বুঝা গেল এটা? বুঝছি। তো এখন দেখো বেগের পরিবর্তন দুই ভাবেই করতে পারে, সময়ের সাথে বেগটা হ্রাসও হইতে পারে আবার সময়ের সাথে বেগটা কি হইতে পারে? বৃদ্ধি হইতে পারে। তো বেগ যদি বৃদ্ধি পায় তাইলে সেটাকে বলা হয় ত্বরণ বা ধনাত্মক ত্বরণ, আর বেগ যদি হ্রাস পায় তাইলে সেটাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন। ঠিক আছে? হুম। বেগ বৃদ্ধি পেলে সেটাকে বলা হয় ধনাত্মক ত্বরণ। ডেল ভি যদি পজিটিভ হয় ত্বরণ বা ধনাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ। আর ডেল ভি, ডেল ভি যদি নেগেটিভ হয় তাহলে সেটা হলো মন্দন বা ঋণাত্মক ত্বরণ। মন্দন ওয়ার্ডটাই কিন্তু আমাদের নেগেটিভ, এটা মাথায় রাখো। তাহলে মন্দন যদি ইউজ করো তাহলে তুমি মাইনাস ইউজ করতে পারতা না। ক্লিয়ার?
আর যদি ত্বরণ ইউজ করো বুঝছি। তাহলে তুমি মাইনাস ইউজ করতে পারবা। তো সমত্বরণ কারে হয়, যে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার একই তাহলে সেটাকে বলা হয় সমত্বরণ। তো সমত্বরণ তাৎক্ষণিক বেগ আছে। এখন দেখো 9 একটা জনপ্রিয় একটা অনুধাবনমূলক প্রশ্ন, যেটা আমাদের মানে হাস্যকর হলো সত্য, যেটা আমাদের ইন্টারমিডিয়েটেও এসে থাকে। প্রশ্নটা হইলো এইটা: সমবেগে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য কেন? বুঝছি। বস্তুর ত্বরণ শূন্য কেন, ব্যাখ্যা। ওকে, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য কেন ব্যাখ্যা করো। সো এটা 9-10 এর জন্য ফেমাস, তাহলে এইচএসসি তেও আসে। তো ত্বরণ মানেই আমরা জানি কি, বেগের পরিবর্তন বাই হইল সময়। এখন কোনো একটা বস্তু যখন সমবেগে চলে, অর্থাৎ সমবেগের ডেফিনেশনই মানেই হলো কি বেগের পরিবর্তন শূন্য হবে। তাইলে বেগের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে 0/সামথিং এর রেজাল্ট আসে কি, জিরোই আসে। এজন্য সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য। শূন্য। বুঝা গেল? বুঝছি। ওকে। আচ্ছা, এখন আসি আমরা যে যে ডেফিনেশন গুলো পড়লাম, এই ডেফিনেশনের এখন একটা ওভারভিউ ফর্মুলা গুলো আমরা একটু ডেরাইভ করার ট্রাই করি। ফার্স্ট অফ অল, সরণ তার সরণই রইলো, সরণটা তুমি এক্স দ্বারা প্রকাশ করার হোয়াট এভার। তাহলে আমি ধরো সরণটা এক্স দ্বারা, যেগুলো আমাদের এমসিকিউ বা ধরো এডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে, এই জন্য একটু দেখাইলাম যে ফর এমসিকিউ যেগুলো আমাদের কিসে আসতে পারে, যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে এই ডেফিনেশনের উপর ভিত্তি করে আর কি। তাহলে ধরি সরণ, সরণকে আমরা এক্স ধরলাম, এক্স দ্বারা ইয়ে করলাম। তাহলে এখন যদি আমরা বেগ, বেগ মানেই আমরা কি দেখছিলাম, সরণ বাই সময়। সরি, বেগ সমান আমরা দেখছিলাম সরণ বাই সময়। ফাইন। তাহলে সরণটা যদি এক্স এবং সময়কে যদি টি দ্বারা প্রকাশ করি তাহলে বেগ হইল x/t। ফাইন। এখন দেখো, তোমাকে এক্স বলতে এখানে আমি কি দিছি, একটা ফাংশন দিছি। ফাংশন যদি থাকে সামথিং, ধরো ফাংশন আকারে যদি তোমার সরণটা থাকে, ক্লিয়ার? তাইলে তুমি এখন কি করবা? সো এই টার্মটাকে তুমি চাইলে আমাদের অন্তরীকরণের ফর্মেটে লিখতে পারবা। তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা লিখতে পারি ধরো dx/dt। তাহলে বেগ ভি সমান লিখতে বুঝছি। পারো dx/dt। তার মানে সরণকে তুমি যদি সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাইলে আমরা কিন্তু বেগ পাই। বুঝতে পারলাম? হুম। হুম। তার মানে কি, সরণকে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হলে বেগ পাওয়া যায়, বেগ পাওয়া যায়। ঠিক আছে, সরণকে যদি সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কিন্তু বেগ পাই। তাইলে দেখো এখান থেকে ভিত্তি করে কিরকম হতে পারে প্রশ্ন, আমরা যদি একটা প্রশ্ন সলভ করে লাই এটার আদলে তাইলেই বেটার হয় আমাদের জন্য। তাহলে প্রশ্নটা এরকম হইতে পারে: কোনো গাড়ির সরণের সমীকরণ, কোনো গাড়ির সরণের সমীকরণ এত হলে 5 সেকেন্ড পরে তার বেগ কত, সেটা আমাদের ফাইন্ড আউট করার কথা বলছে। তাহলে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? তাহলে আমরা বেগ বের করবো, সলিউশন। তাহলে বেগ ভি সমান আমরা জানি কি, dx/dt। এখানে এক্স না দিয়ে আমি দিছি এস আর কি, আচ্ছা যাই হোক, ds/dt। ওকে, তাহলে ডিটি তো রইলো। এস এর ইকুয়েশন কি দেওয়া আছে, 3t² - 2t² + 5। এটি তো দেওয়া আছে এস এর সমীকরণ। এখন দেখো তুমি যে কাজটা করতে পারো, এই কাজটা এইরকম করলে হবে না। আমরা মানে যদি না বুঝতে থাকো তাহলে অনেকে এই কাজটাই করবে। 5 সেকেন্ড দ্যাটস মিন এখানে তো টির মান দেওয়া আছে, মানে রাইট, তাহলে টির মান দেওয়া আছে। তাহলে অনেকেই যে কাজটা করবে, যে 5 এই যে এইখানে বসাইবে, 5 এখানে বসাইবে। তাহলে বসাইলে তুমি কি পাইয়ে গেছো, এস এর মান পাইবা। এখানে যদি আমরা 5 বসাই দিলে এস এর একটা মান পাইব না? হুম। ওই মানটারে এগেইন 5 দ্বারা ভাগ করবো, তাইলেই তাদের মতে হয়তো বা বেগ বের হয়ে যাবে। অনেকে যে কাজটা করবো আর কি। সো এটা হলো অ্যাকচুয়ালি রং প্রসেস। যদি এই ধরনের ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আগে আমাকে ডিফারেন্সিয়েট করে বেগের সমীকরণটা দাঁড় করাতে হবে, দেন ভ্যালুটা ইনপুট দিতে হবে। বুঝতে পারছি? বুঝছি। তার বুঝছি। মানে তুমি যদি আগে এখানে 5 ইনপুট দাও তাহলে তুমি এস এর ভ্যালু পাইছো, নট বেগের ভ্যালু। আর আমাকে বলছে বেগ কত, তার মানে বেগের ইকুয়েশনটা তোমাকে দাঁড় করাইতে হইব। এটা তো স্বর্ণের ইকুয়েশন, স্বর্ণের ইকুয়েশনে তো তুমি ভ্যালু বসাইতে পারো না। স্বর্ণের ইকুয়েশনে বসাইলে আমাদের স্বর্ণের ভ্যালু বের হবে। আমাদের বেগের মান বের করতে হলে বেগের ইকুয়েশনটা ক্রিয়েট করতে হবে এবং বেগের ইকুয়েশন ক্রিয়েট করার পর ভ্যালু বসাতে হবে। বুঝতে পারলাম? বুঝতে পারছি। হুম। ওকে, তাইলে এইগুলো আমরা কিন্তু ভেক্টরের মধ্যে দেখছি যে ডিফারেন্সিয়েট কিভাবে করি। তাইলে দেখো 3, দেন আমাদের পাওয়ার যেটা আছে এটা সামনে চলে আসে, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলো পাওয়ার কত আসে, 3 আছে, 3 সামনে আসলো, দেন একটা পাওয়ার কমে, মাইনাস হুম। সূত্রের 2 তো 2 রইলো, মানে সামনে যে 2 আছে এই 2টা রইলো। আর এখানে পাওয়ার কত আছে আমাদের, 2 আছে, তার 2টা সামনে আসলো, একটা পাওয়ার কমলো। আর এটা কি কনস্ট্যান্ট ভ্যালু না? কনস্ট্যান্ট রেজাল্ট 0। তার মানে এখানে আলটিমেটলি কি দাঁড়াইলো, বেগের ইকুয়েশন দাঁড়াইলো কি, ভি সমান দাঁড়াইলো আমাদের 9t² - 40।
ঠিক আছে না? এখন 5 সেকেন্ড ফর বলছে, তার মানে টির মান 5 সেকেন্ড। এখন তুমি বসাইতে পারো, এখন তোমার রাইট আছে এইখানে বসানো, কারণ এটা বেগের ইকুয়েশন। 5 সেকেন্ড ফর, তাহলে 9 × 5² 4 × 5, দ্যাটস ওয়াই 25, দ্যাটস ওয়াই হলো 25 × 9 মাইনাস হলো 20, তাইলে সেটা হলো 205 এমএস ইনভার্স 1। বুঝছি এটা? বুঝছি। সো গেল আমাদের যে ডিফারেন্সিয়েট ফর্ম দিয়ে কিভাবে আমরা ইয়ে করতে হয়, তাহলে বেগের কাহিনী বুঝছি। এখন ঠিক উল্টা প্রসেস। উল্টা প্রসেস কি, তুমি দেখো বেগ সরণকে একবার সময়ের সাথে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাইছি, তাহলে ঠিক উল্টো বিপরীত ক্রমে, তাহলে দেখো বিপরীত ক্রমে কি, বেগকে সময়ের সাপেক্ষে যুগজীবন করা হলে সরণ পাওয়া যায়। তাহলে ধরো তোমাকে বেগের যদি ইকুয়েশন দেওয়া থাকে, তো ওই ইকুয়েশনকে তুমি সময়ের সাপেক্ষে তুমি কি করবা, যে যুগজীকরণ করবা, ইন্টিগ্রেশন করবা, তাইলে তুমি কি পেয়ে যাবা, সরণ পেয়ে যাবা। ওকে, যেমন ধরো এই যে বেগের একটা ফর্মুলা আছে, যেমন ধরো কি ছিল, আমরা পাইছিলাম কি 3, গেল ওই বেগটা, এই যে বেগটা পাইছিলাম কি 9t² - 40, 9t² - 40, তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা কিন্তু সরণের ইকুয়েশনটা পাবো, 9t² - 40 dt। তাহলে এইটাকে করলে বিপরীত ক্রমে দাও। এখন দেখো তুমি যে কাজটা করতে পারো তোমরা, সেটা হলো যে বেসিক বেসিক ইন্টিগ্রেশন, অন্তরীকরণ, অন্তরীকরণ অ্যান্ড যুগজীকরণের যে সূত্রগুলো আছে এইগুলো শিখে রাখবা, সূত্র মুখস্থ, অন্তর্গত সূত্রগুলা পারি বা মোটামুটি পারি না, যুগজীকরণের পারি না। মুখস্থ বেসিক সূত্রগুলো মুখস্থ রাখবা। এইটা আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম দিকেই আছে, বইয়ের প্রথম দিকে, সব রাইটারের বইয়ের প্রথম দিকে সূচিপত্রের মধ্যে আছে, বেসিক সূত্রগুলো মুখস্থ রাখো। তাহলে এইখানে দেখো এই অন্তরীকরণের যে সূত্রটা অ্যাপ্লাই হয়, অ্যাকচুয়ালি সরি যুগজীকরণের সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এই ফরম্যাটে যদি থাকে তাইলে দেখো এইটাকে লেখা যায় x⁴n+1 বাই হলো n+1। আর যেহেতু এখানে কোনো লিমিট দেওয়া নেই, এর জন্য আমাদের যুগজীকরণ ধ্রুবক দেওয়া হয় c, তাইলে আর কনস্ট্যান্ট যেটা আছে সেটা বাইরে চলে আসে। তাহলে এখানে 9t², এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে 9 তো আমাদের বাইরে চলে আসবে। তারপরে টির উপরে কি হবে, মানে t² আছে, n এর মান 2, তারপরে 2+1, দ্যাটস ওয়াই আসবে আমাদের কি t³ আর বাই হবে 3, -4 × t² বাই হলো 2, দেন হলো আমাদের যুগজীকরণের একটা ধ্রুবক c চলে আসে, অনির্দিষ্ট যুগস্থানে। তার মানে এটার ইকুয়েশন দাঁড়াইলো কি আমাদের 3t³ প্লাস সরি 2t² + c। এই তো এই সিটা হলো আমাদের যে যুগজের কনস্ট্যান্ট আর কি। কি জন্য কনস্ট্যান্ট, আমাদের ইকুয়েশনে দেখো আমাদের যে ইয়ে স্বর্ণের ইকুয়েশন ছিল সেটা কি ছিল, 3t³ - 2t² + 5 ছিল। এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল না, এই কনস্ট্যান্টের জন্য সিটা আসছে। বুঝতে পারছি? বুঝছি। তো বুঝছি। তোমাকে পরীক্ষায় যেরকম দিবে, তোমাকে পরীক্ষায় এখানে লিমিট অ্যাপ্লাই করার প্রসেস দিয়ে দিবে। সো লিমিট দিলে তখন আর সি ইউজ করতে হবে না। ক্লিয়ার? এই সিটা হলো অনির্দিষ্ট যুগজের ধ্রুবক। ক্লিয়ার? ক্লিয়ার। নির্দিষ্ট যুগজ হলে আমাদের কিন্তু সি লাগে না। তো এই হইলো আর কি বিষয়। তার মানে দেখো বেগকে সময় সাপেক্ষে যুগজীকরণ করা হলে আমরা সরণ পাওয়া যায়, আর সরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করা হলে বেগ পাওয়া যায়। এতটুকু বুঝতে পারছি? হুম। হুম। এবং এইগুলো কোন সময় আমরা অ্যাপ্লাই করবো, যখন ইকুয়েশনাল কোনো কিছু দিয়ে দিবে। যেমন ধরো সরণের ইকুয়েশন দিয়ে দিল, বললো বেগ বের করো। বা সময়ের ইকুয়েশন বেগের ইকুয়েশন দিয়ে দিল, বললো সরণ বের করো। ওকে ফাইন। এখন আসি আমরা ত্বরণ ফাইন্ড আউট করা, ত্বরণের ক্ষেত্রে। তাইলে ত্বরণ সমান আমরা জানি কি, ত্বরণকে তো এ দ্বারা প্রকাশ করো, এ সমান আমরা দেখছিলাম ∇v/t দেখছিলাম। তো এটাকে চাইলেও তুমি এটা লিখতে পারো dv/dt, dv/dt। তার মানে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি বেগকে বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হলে, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করা হলে ত্বরণ পাওয়া যায়, করা হলে ত্বরণ পাওয়া ত্বরণ পাওয়া যায়। তো ভাই এই যে লিমিটেশন যে দেয়, এটা কি কোনো কন্ডিশন দেয়া দেয়নি? হ্যাঁ, কন্ডিশন দিয়ে দিবে, ধরো 3 সেকেন্ড 5 সেকেন্ড এইভাবে দেওয়া থাকবে, প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবা। ওকে। আচ্ছা, এখন দেখো বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ত্বরণ পাবো, বুঝাইতে পারলাম? আচ্ছা, বা এটাকে দেখো অন্যভাবে লেখা যায়। আমরা এ সমান, তাইলে আমরা কি পাইলাম, এ সমান আমরা এখন একটু আগেই দেখছি, এ সমান আমরা লিখতে পারি কি dv/dt। আচ্ছা, তাহলে d/dt থাকুক আমাদের। এই বি সমান আমরা কি লিখতে পারি, বি সমান আমরা লিখতে পারি dx/dt, দেখতে পাই না? হুম। সো হুম। এখন দেখো এই জিনিসটাকে চাইলেই আমরা এটা লিখতে পারি d²x বাই হলো dt²। তাহলে এ সমান আমরা লিখতে পারি কি d²x বাই dt²। তার মানে এখান থেকে কি পাইলাম, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে সরণকে পরপর দুইবার অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাই। বুঝছি।
কারণ সরণকে পরপর দুইবার তুমি যদি সময়ের সাপেক্ষে অন্তর্গ্রহণ করো তাইলে তুমি ত্বরণ পাবা। ক্লিয়ার? হুম তাইলে দেখি আমরা একটু আগে যে প্রশ্নটা দেখছিলাম এই প্রশ্নটাই আমরা দেখি। তাহলে বেগ কি পাইছি, দেখো বেগ সমান আমরা পাইছিলাম কত, যে 90 স্কোয়ার মাইনাস 40। তার মানে এখন যদি আমরা ত্বরণ বের করতাম, তাহলে ত্বরণ এ সমান আমরা লিখতে পারতাম ডিবি বাই ডিটি। তার মানে 90 স্কোয়ার মাইনাস 40 ছিল, তাহলে এইটা আসতো 18t মাইনাস 4। এখন যদি যত সেকেন্ডে বলতো আমরা টির ভ্যালু এত বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যেত। তাইলে দেখো এইখানে আমরা যে কাজটা করছি, এখানে আমরা বেগরে অন্তর্গ্রহণ করে কিন্তু আমরা ত্বরণটা পাইছি। এখন যদি তোমাকে ওই যে স্বর্ণের যদি ইকুয়েশন দিয়েও বলতো ত্বরণ বের করো, তাহলে বের করতে পারবো না। হুম ওকে, এখন উল্টা প্রসেস কি, যে বেগকে তুমি যদি স্মরণের সাপেক্ষে সময়ের সাপেক্ষে যুগযুগন করো তাহলে তুমি ত্বরণ পাবো, সরি, ত্বরণকে তুমি ত্বরণকে যদি ত্বরণকে তুমি যদি সময়ের সাপেক্ষে যুগযুগন করো তাহলে বেগ পাবা, আর দুইবার বেগ পাবো। যুগযুগন করলে সেটা তুমি স্মরণ পাবা। বুঝা গেল? হুম Okay. এখন আমরা দেখো একমাত্রিক গতির বিভিন্ন সমীকরণ, যেটা আমরা ক্লাস 9-10 অ্যাপ্লাই করছি, একমাত্রিক গতির সমীকরণ। যেগুলো 9-10 তুমি যে সমীকরণটা শিখছো না, এই সমীকরণটা একমাত্রিক গতির সমীকরণ। একমাত্রিক গতির সমীকরণ, একমাত্রিক গতির সমীকরণ সেটা হলো আণবিক। আণবিক, তাহলে এক দ্বারা আমরা সরণ বুঝি আর কি। তাহলে ধরো একমাত্রিক গতি এক্স সমান আমরা লিখতে পারি প্রথম, তুমি এসও লিখতে পারো, সমস্যা নেই। এক্স সমান আমরা লিখতে পারি এক্স নট প্লাস ইউটি প্লাস হাফ এক্স স্কোয়ার। এই যে এস ইজ আমাদের 9-10 যেটা শিখছিলাম আর কি, এস ইজ ইউটি প্লাস হাফ এক্স স্কোয়ার, ইউটি প্লাস হাফ এক্স এইটাই আমি লিখছি। কারণ প্রশ্ন হলো এক্স নট, তাই লিখি এক্স নট হইলো আদি সরণ। ঠিক আছে, এক্স নট আদি সরণ। এখন আদি সরণ জিনিসটা কি, টাইমের মান যখন শূন্য তখন যদি কোনো সরণ থাকে দেয়া থাকে, টাইমের মান হুম যদি কোনো শূন্য তখন যদি কোনো সরণ দেয়া থাকে, সেটাকে আদি সরণ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইউ কি, ইউ হলো আচ্ছা আদি বেগ, অর্থাৎ টাইমের মান যখন শূন্য তখন যে বেগটা আছে সেটাকে বলা হয় আদি বেগ। এ হলো আমাদের ত্বরণ, দ্যাটস মিন এটা সমত্বরণের ক্ষেত্রে ইকুয়েশনটা। টি হলো আমাদের সময়, আর এক্স হলো যে কোনো সময়ে বেগ, সরি সরণ। বুঝা গেল? বুঝছি। ওকে, তারপরে আসছি আমরা তো এস ইকুয়াল আদি বেগ যদি তোমার, সরি আদি সরণ যদি শূন্য হয়, তাহলে ইকুয়েশনটা আমাদের এটাই দাঁড়াইলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপরে আমরা যেটা লিখতে পারি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s। এস ঠিক আছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a s। তাইলে সেটা এইখানে বি এর পরিচয় কি, বি কিন্তু শেষ বেগ না। অনেকেই ভুল করে বি হলো শেষ বেগ, অ্যাকচুয়ালি বি এর পরিচয় শেষ বেগ না। এই ইকুয়েশনে বি হলো এস দূরত্ব অতিক্রম করার পর বেগ। ওকে বুঝছি। দূরত্ব শেষ বেগ মানে তো বেগটা শেষ হয়ে গেছে, আর এইখানে বি এর পরিচয় হলো এই যে দূরত্বটা আছে, এই দূরত্ব অতিক্রম করার পর তার বেগ কতটুকু হয়েছে। Right. এ তো আর গেল আর কি। তারপরে 3 নং যে ইকুয়েশনটা লিখতে পারি আমরা, 3 নং ইকুয়েশন লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এক্স ইজ ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, বা এস ইজ ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। ঠিক। তারপরে আমরা লিখতে পারি 4 নং ইকুয়েশন, যেটা আমরা জানি বি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে বি এর পরিচয় হলো কি সময় পরে বেগ, কি সময় পর বেগ, আর টি তম সেকেন্ডে অতিক্রম তার সমবেগ হলে এস ইকুয়াল ভিটি ফর সমবেগ। আর আরেকটা হইল টি তম, টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এস্টিথ, এস্টিথ সমান হলো ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই টি হলো কততম, লাইক দ্যাট ষষ্ঠতম। তাহলে ষষ্ঠতম বলতে কি বোঝায়, 6 সেকেন্ড এবং 5 সেকেন্ডের যে দূরত্বের ব্যবধানটা সেটাকেই বলা হয়েছে টি তম সেকেন্ড। ওকে, বুঝছি।
তার মানে টি তম সেকেন্ড, যেমন ধরো ষষ্ঠ সেকেন্ড, এখানে অ্যাকচুয়ালি তুমি 1 সেকেন্ডে তুমি দূরত্বটা বের করবা, বাট সেই 1 সেকেন্ডটা কোন কোন পজিশনের মধ্যে আছে, 6 এবং 5-এর মধ্যবর্তী যে দূরত্বটা। হুম। তো টির এইটাকে, মান 6 পাইবে তখন। হ্যাঁ, যে ষষ্ঠ পদার্থ তখন টির মান 6। বোঝা গেল? হুম। আচ্ছা, সো এত কিছু যদি আমরা বুঝা থাকি, এখন আমরা অনেক ম্যাথ করব, যেগুলো আমরা 9-10 ম্যাথ গুলো করছি। এই ম্যাথগুলো আমরা কিন্তু ক্লাস 9-10 করছি, সো এই ম্যাথগুলো এগেইন রিপিট করবো আর কি। যদিও এইচএসসির সাথে এই ম্যাথগুলো যায় না, তবু আমরা দেখুন। ওকে, এই প্রশ্নটা 9-10 আসছে অনেকবার, বা এই টাইপের প্রশ্ন 9-10 অনেক প্রশ্নই সলভ করছে। কি বলছে দেখো, একটি বাঘ 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 1 m/2 ত্বরণে, ত্বরণ দ্যাটস মানে এখানে সমত্বরণটাই বুঝাইছে, ত্বরণে তার হুম। পেছনে দৌড়াতে থাকে। হরিণটি বাঘের অস্তিত্ব টের পেয়ে 3 m/1 সমবেগে দৌড়াতে থাকলে কতক্ষণ পর এন্ড কত দূরত্ব অতিক্রম করার পর বাঘটি হরিণকে ধরতে পারবে? প্রশ্ন হলো এইটা। সো এই ধরনের প্রশ্নগুলা তুমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, এই ধরনের প্রশ্ন ডিরেক্ট কোনো সূত্র হয় না। সো এই ধরনের যে প্রবলেমগুলো আসছে, এই প্রবলেমগুলা আগে আমাদের রিয়েলাইজ করতে হবে, দেন ওই প্রবলেমটা গ্রাফের মধ্যে বা ড্র করে সাজানোর পরে আমরা এটা সলিউশনটা ইজিলি আমরা করতে পারবো। তাহলে এইখানে যে প্রবলেমটা দিচ্ছে, এটার সলভটা আমরা একটু যে সাজানোর ট্রাই করি। তো আমি ফার্স্ট অল, যেহেতু এটা একমাত্রিক গতিতেই আছি আমরা, ওকে, তাইলে আমরা দেখি এখন এইখানের মধ্যে বাঘের 8 মিটার সামনে কিন্তু হরিণ আছে। তাহলে বাঘের পজিশনটাকে আমি টি দ্বারা ডিনোটেট করি, হরিণের পজিশনটাকে আমি ডি দ্বারা ডিনোটেট করি। ওকে, তাহলে এই যে এদের যে ব্যবধানটা, এইটা 8 মিটার বলাই আছে প্রশ্নের মধ্যে। ওকে, এখন যখনই এই যে 8 মিটার ডিফারেন্স আছে, অর্থাৎ টি পজিশনে বাঘটা আছে, তখনই হরিণে বাঘের অস্তিত্বটা টের পাইছে এবং দৌড়ানো শুরু করছে। মানে হরিণে এইখান থেকে কত বেগে দৌড়াইতে শুরু করছে? 3 m/1। আর বাগে এইখান থেকে হরিণকে ধরার জন্য 1 m/2 ত্বরণে দৌড় শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর এবং কত দূরত্ব অতিক্রম করার পর বাঘটি হরিণকে ধরতে পারবে। তাহলে আমি ধরে নিলাম এইখানে টিডি পজিশনে দুইজন মিলিত হবে, তাইলে এইখানে আসার ক্ষেত্রে দুইজনের সময় অ্যান্ড দূরত্বটা বের করবো। তাহলে আমি ধরে নিলাম ডি থেকে এক্স দূরত্বে, ডি এর যে পজিশন ছিল সেখান থেকে এক্স দূরত্বে, এবং টি সময় পর বা টি সেকেন্ড পর, whatever। ওকে, তাহলে এই টি সেকেন্ডটা কিন্তু আমাদের বাঘের ক্ষেত্র সেম সেকেন্ড হতে হবে এবং হরিণের ক্ষেত্রে সেম সেকেন্ড হতে হবে, বাট দূরত্বের ক্ষেত্রে হুম। গিয়ে দুইজনের ডিফারেন্স হবে। হরিণের যে দূরত্বটা হবে বাঘের কিন্তু সেম দূরত্বটা হবে না, বাঘের দূরত্ব হবে এইখান থেকে এতটুকু, দ্যাটস এক্স যত দূর প্লাস পাইবে এইট তত আসবে। এক্স প্লাস 8। তার মানে বাঘের অতিক্রান্ত দূরত্ব হবে x+8 এবং হরিণের দূরত্ব হবে এক্স। বাট এই দুইটা দূরত্ব অতিক্রম করতে হওয়ার মানে করার জন্য দুইজনের সময়টা আঁকতে হবে সেম। বুঝতে পারছেন? নাইলে কিন্তু দুইজন মিলিত হতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন বাঘ কিভাবে গেছে? বাঘ গেছে সমত্বরণে আর হরিণ গেছে সমবেগে। তার মানে হরিণের ক্ষেত্রে ফর্মুলাটা হবে সমবেগের, আর বাঘের ক্ষেত্রে ফর্মুলাটা হবে সমত্বরণের। ওকে, ফাইন। তাইলে এখন আমরা এটা সলভ করার ট্রাই করি। হরিণের হরিণের ক্ষেত্রে, তাহলে হরিণের ক্ষেত্রে দূরত্ব কি? এক্স। তাহলে এক্স সমান আমরা মানে দূরত্ব এস সমান ভিটি, তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি? ভি টি। এবং হরিণের বেগটা কত? 3। তার মানে আমরা বলতে পারি x = 3t, সমীকরণ নং 1। এখন আসো বাঘের ক্ষেত্রে। বাঘের ক্ষেত্রে আমাদের স্মরণ কত? বাঘের ক্ষেত্রে ফর্মুলা হবে s = ut+12 at²। ওকে, তাইলে ইনিশিয়াল অবস্থা, এখানে তো ইনিশিয়াল কোনো কিছু বলে নাই, তাহলে ইনিশিয়াল অবস্থা 0, তার মানে ইউটি এর ভ্যালু 0। তাইলে এস সমান তাইলে কত হলো? এস সমান হলো x+8, এই টার্মটা 0 প্লাস হাফ, টর্নের ভ্যালু দেওয়া আছে 1 t²। তার মানে আমাদের দাঁড়াইলো কি? তার মানে আমাদের দাঁড়াইলো x+8 = 0.5 t²। একটু বুঝছি? বুঝছি। এখন এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? আমাদের 3t দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা হুম। 3t বসিয়ে ফেলাম। 3t প্লাস 8, 0.5 t²। তার মানে এখন আমরা লিখতে পারি, দেখো, 0.5 t² মাইনাস 3t মাইনাস 8 = 0। মানে এই টার্মটাকে এই দিকে ট্রান্সলেট করে ফেলছি, আমরা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন এই সমীকরণটা যদি সলভ করো, তাইলেই কিন্তু তোমার টি এর ভ্যালুটা বের হয়ে যাবে।
সো এটাকে আমরা ক্যালকুলেটর সলভ করতে পারি। এই দিকে সমীকরণ ইউজ করে পারি, ক্যালকুলেটর হয় না। ওকে, তাহলে চলো আমরা ক্যালকুলেটর দেখে নিই। ওকে, ক্যালকুলেটর দেখা যায়। হুম আচ্ছা, তাইলে আমরা এই যে কোনো দ্বিঘাত সমীকরণ কিভাবে ক্যালকুলেটরে সলভ করবো। ইএস 19991 ইএস মডেলের ক্যালকুলেটর আমার কাছে আছে। ফার্স্ট অফ অল আমরা মুডে ক্লিক করবো, মুড, বুঝতে পারলাম। মুডে ক্লিক হুম করার পর দেখো 5 নং এর মধ্যে লেখা আছে ই কিউ এন, অর্থাৎ ইকুয়েশন, তার মানে আমরা 5 এ ক্লিক করবো। ক্লিক করলাম 5 এ। এখন এটা দ্বিঘাত ইকুয়েশন না? হুম তাহলে দ্বিঘাত ইকুয়েশন দেখো 3ই আছে কিন্তু, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0। হুম তাহলে আমরা 3-এ ক্লিক করবো। এ বলতে কিন্তু এখন আবার বলে দেই, এ বলতে কিন্তু তোমার এক্স স্কোয়ারের সহগ, বি বলতে হলো এক্স এর সহগ, আর সি বলতে হলো তোমার কনস্ট্যান্ট যে জিনিসটা আছে, আর রাইট হ্যান্ড সাইড 0। তার মানে এখন আমরা তাইলে যেহেতু এটা আমাদের দ্বিঘাত ফাংশন, তার মানে আমাকে এখন ক্লিক করতে হবে 3-তে। 3-তে ক্লিক করলাম, তাহলে এর ভ্যালুটা বসাতে হবে। তার মানে এর ভ্যালু কত আছে আমাদের? 0.5। 0.5। তাহলে 0.5 এর ভ্যালু আমি ইনপুট দিছি। এখন আমাকে বিতে দিতে হবে, এর জন্য আমাদের কি করতে হবে? ইকুয়ালে ক্লিক করতে হবে। ইকুয়ালে ক্লিক করলাম। বির ভ্যালু কত আছে? বির ভ্যালু আছে -3, কারণ আমার যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাতে সবগুলো পজিটিভ ছিল, ঠিক আছে, বাট এখানে তো নেগেটিভ আছে। তো বির ভ্যালু হলো -3, -3। এখন বির ভ্যালু ইনপুট দেওয়া শেষ, এখন তো ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমাকে ইকুয়ালে ক্লিক করতে হবে। ইকুয়ালে ক্লিক করলাম, তার মানে বির ভ্যালু শেষ। এখন সির ভ্যালু হলো -8, কারণ আমার মূল ইকুয়েশনের মধ্যে প্লাস ছিল, তাহলে -8। এখন সি ভ্যালু তাইলে দিলাম। এখন ইনপুট দিতে হলে ইকুয়ালে ক্লিক করতে হবে। ইকুয়ালে ক্লিক করলাম, তাহলে এর ভ্যালু দেখো তোমার 0.5, বির ভ্যালু -3, আর সি ভ্যালু হলো -8। ইনপুট দেওয়া শেষ, এখন আমাদের আউটপুটটা পাইতে হবে। তাহলে আউটপুট ইকুয়ালে দিলাম। ইকুয়ালে দিলে x1 আসছে। এখানে যেহেতু দ্বিঘাত ফাংশন, তার মানে ভ্যালু কয়টা আসবে আমাদের? 2টা আসবে না? হুম আচ্ছা, এখানে এক্স বলতে আমাকে বুঝাইছে এখানে টির ভ্যালু আর কি, তাদের ক্ষেত্রে T1 এক্স আর আমার ক্ষেত্রে টির ভ্যালু। তাহলে ধরো আমি এখানে ভ্যালুটা পাইলাম কত? ভ্যালু পাইলাম টি সমান আমি পাইলাম কত? ধরো টি1 সমান আমি 8। 8 সেকেন্ড পাইলাম। আর এগেন আরেকবার ইকুয়ালে ক্লিক করবা, তাইলে টি2 সমান আমি কত পাইছি? -2 পাইছি। -2, কিন্তু এটা তো অসম্ভব। ওকে, তাইলে আমি 2টা সেকেন্ড পাইছি। এখন কিভাবে ক্যালকুলেটর সলভ করতে হবে সেটা তো আমি বুঝছি। বুঝছি। ওকে, তাইলে এখন শিফটে দিয়ে, 9-এ দিয়ে, 3-তে দিয়ে, দেন ডাবল ক্লিক ইকুয়ালে করলে আমাদের এটা শেষ হয়ে যাবে আর কি। তো এতটুকু যদি বোঝা যায় সলভ, তাইলে এতটুকু যদি বোঝা যায় আমাদের, তার মানে আমরা ধরে নিলাম যেহেতু সময়ের মান কখনো কি নেগেটিভ হতে পারে না। না। তাইলে সময়ের মানটা হবে 8 সেকেন্ড। তার মানে এখানে টি এর মান হবে, অর্থাৎ টি সমান কত হবে? 8 সেকেন্ড। এটা বুঝছি। বুঝছি। এখন ধরো টির 2টা মান যদি পজিটিভ বের হইতো, এখানে ধরো 2টা মান পজিটিভ বের হইতো, তাইলে কি করতো? এই প্রশ্নের ক্ষেত্রে ধরো টির মান এখানে -2 বের হয়েছে, -2 বের না হয়ে যদি +2 বের হইতো, তাইলে তুমি কি করতা? তাহলে কোন মানটা নিতা? 8 সেকেন্ড নাকি 2 সেকেন্ড? এবং কোন মানটা নিতা এবং কেন নিতা? এনি আইডিয়া? না ভাই। ওকে, বাঘ এবং হরিণ। আচ্ছা, বাঘে যদি ধরো 2 সেকেন্ড মানে কি? আচ্ছা, 8 সেকেন্ড এবং 2 সেকেন্ড, তাহলে বাঘে প্রথমে কখন হরিণের দর্শন পাবে? 2 সেকেন্ডে। বুঝছি, 2 সেকেন্ড একবার হইব। তারপরে আবার কত সেকেন্ডে পাইবো? আবার 8 সেকেন্ডে পাইবো। আবার 8 সেকেন্ড। 8 সেকেন্ডে। এখন বলো, বাঘের এখন হয়েছে। প্রথমে 2 সেকেন্ডে যদি হরিণকে ধরে, তাহলে কি সেটাকে ছেড়ে দিবে রেসিং করার জন্য? না। না। তার মানে 2 সেকেন্ডেই ধরে ফেলবে এবং 2 সেকেন্ডে খেয়ে ফেলবে। হুম, হ্যাঁ। মানে বাঘ এবং হরিণের ক্ষেত্রে যদি এই ধরনের কেস থাকে, বা বিড়াল এবং ইঁদুর, মানে যেগুলো আর ধরলে আর ছাড়বে না, এই ধরনের কেসের ক্ষেত্রে যেটা ক্ষুদ্র সময় হবে সেটাই আনসার হবে। বাট হুম, গাড়ি রেসিং, দৌড় প্রতিযোগিতা, এইগুলোর ক্ষেত্রে তুমি দুইটাই আনসার নিবা। দুইটাই আছে। হ্যাঁ, একবার এটা নিবা, পরের বার ওইটা নিবা, একজন আরেকজনকে অতিক্রম করবে বা ওভারকাম করে যাবে। কিন্তু বাঘ হরিণের ক্ষেত্রে তো এটা রেসিং হবে না। বুঝা গেল? তো বুঝছি। তখন আনসার হবে একটা। তার মানে এটার আনসার হবে 8 সেকেন্ড। কারণ আমাকে কিন্তু প্রশ্ন দুইটা করছিল, যে কতক্ষণ পর ধরতে পারবে, তার মানে 8 সেকেন্ড পরে ধরতে পারবে, আর কত দূরত্ব অতিক্রম করার পর বাঘটি হরিণকে ধরতে পারবে। এখন আমাকে দূরত্ব বের করতে হবে। এখন যে কোনো ইকুয়েশনে তুমি বসাও, ইকুয়েশন তো একটাই আছে, বা এখানে তুমি ইকুয়েশন ডেভেলপ করতে পারতা। ইকুয়েশনে এক্স টির মান 8 বসাও, তাহলে এক্স এর মান চলে আসবে 24। তার মানে হরিণ থেকে 24 মিটার দূরত্ব অতিক্রম করার পর বাঘটি হরিণকে ধরতে পারবে। বা তুমি বলতে পারবে বাঘের থেকে 32 মিটার দূরত্ব অতিক্রম করার পর বাঘটি হরিণকে ধরতে পারবে। বুঝা গেল? বুঝছি। কোনো প্রবলেম আছে এই ম্যাথ নিয়ে? না। ওকে, তাহলে প্রবলেম না থাকলে তো আর নাই। আচ্ছা, একটা প্রশ্ন লিখে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে আর কি, এটা আমি সলভ করে দিব না। এটা তুমি সলভ করে ওই গ্রুপে পোস্ট করবা, ওকে। ওই নোটের সাথে একসাথেই পোস্ট করবা আর কি। কোয়েকশন 2, এটা পারবা। এটা হলো না, একটি ট্রেন। তাহলে দেখো এই প্রবলেমটা কি,
বলছে একটি ট্রেন স্থির অবস্থা হতে 10 ms/2 ত্বরণে চলতে শুরু করলো। একই সময়ে একটি মোটর গাড়ি 100 ms/1 সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেন ও মোটর গাড়িকে কখন ও কত দূরত্ব অতিক্রম করার পর পেছনে ফেলবে? তার মানে এইখানে যে কেসটা হচ্ছে, এখানে ট্রেন এবং মোটর গাড়ি একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, বাট একটা একটা প্যারালাল আর কি। ধরো ট্রেনের রাস্তা ট্রেন এবং মোটর মানে আমাদের যে রোডটা, এই রোডের মধ্যে দিয়ে মোটর গাড়ি গেছে, এইগুলো আর কি কেস। তো এটা পারা যাইব না? ওকে। তো এইভাবেই ধরে করতে হবে আর কি। এটা শর্টকাটও মানে আছে। ধরো যে দূরত্ব দিয়া মিলবো বা কিছু একটা হ্যাঁ, ওই ইয়েস। টাইপের। এখন তাদের ক্ষেত্রে ডিস্টেন্সটা সেম হবে, সময়টাও সেম হবে। বুঝতে পারলাম? হুম। আগেরটা তো আর সেম আসছিল না, এখন তাদের ক্ষেত্রে ডিস্টেন্স এবং সময় সেম হবে। তারপরে কতবার মিলিত হবে, এই ধরনের যদি কেস আছে কোনো প্রশ্নে, তাহলে টির মান জয়টা বের হবে আর কি, ততবার মিলিত হবে। টির মান যদি 2টা বের হয় তাহলে 2বার মিলিত মানে হবে। ধনাত্মক হতে হবে না ভাই হ্যাঁ, সমস্যা। ধনাত্মক হইতে হবে, অবভিয়াসলি ধনাত্মক হতে হবে, ঋণাত্মক মান এক্সপেক্ট গ্রহণযোগ্য না। তো দেখো এখানে কি বলছে, একটি গাড়ি প্রথম 4 সেকেন্ডে যায় 128 মিটার এবং পরবর্তী 6 সেকেন্ডে যায় 72 মিটার। এখন বলছে যদি ত্বরণ সমান থাকে, অর্থাৎ ত্বরণ যদি একই থাকে, তাহলে গাড়িটি পরবর্তী 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাকে ফাইন্ড আউট করার জন্য বলছে। এখন এই ধরনের কেসে প্রথম 4 সেকেন্ডে যায়, তার মানে তুমি আদিবেগ শূন্য ধরতে পারবা না। বুঝতে পারলাম? এটা তাহলে ঠিক কথা। ফার্স্ট অফ অল ধরে নিবা, ধরি আদিবেগ ইউ এবং ত্বরণ, ত্বরণ কিন্তু সব কেসে সেম থাকবে। তো আদিবেগ ধরি, আদিবেগ ইউ এন্ড ত্বরণ, ত্বরণ আমরা ধরে নিলাম এ। আদিবেগ ইউ এন্ড ত্বরণ ধরে নিলাম আমরা এ। তাহলে প্রথম 4 সেকেন্ডে গেছে কত? 128 মিটার। তাহলে প্রথম 4 সেকেন্ডে হুম। অতিক্রান্ত দূরত্ব 4 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দেওয়া ছিল 128 মিটার। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ টি, টি বলতে 4, হাফ এ বলতে তো এ, আর টি বলতে 4 স্কোয়ার। তার মানে এইখানে আমরা পাইলাম কত? 128, দেন হইলো 4 ইউ, দেন হইলো 16 8 এ। এটা কি বুঝতে পারছি? হুম। বা এটাকে চাইলে তুমি আরো সহজ ইকুয়েশন মানে 4 দ্বারা ভাগ যায় হয়তো বা, তাহলে এটাকে লেখা যায় 2a প্লাস ইউ, আর 128কে 4 দ্বারা ভাগ করলে 32, ইকুয়েশন 1। ওকে, আচ্ছা। তারপরে বলছে কি পরবর্তী 6 সেকেন্ড, 6 সেকেন্ডে যায় কতটুকু? 72 মিটার। ওকে, তাইলে পরবর্তী 6 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বের করতে হবে, পরবর্তী 6 সেকেন্ড যায় 72 মিটার। আচ্ছা, বুঝলাম, পরবর্তী 6 সেকেন্ড যায় 72 মিটার। তাহলে এখানে তুমি বেগটাও ফাইন্ড আউট করতে পারো, বা তুমি টোটাল বলতে পারো 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড হলে তোমার টোটাল দূরত্ব কত হবে? 72 প্লাস 128। ক্লিয়ার? রাইট। তার মানে ভাই ও যে পরবর্তী, ও যে দুইটা ঘটনা মাঝে ত্বরণটা সেমই থাকবে না। হ্যাঁ ত্বরণ সেম, প্রশ্নই বলে দিছে যে ত্বরণ যদি সেম থাকে, সমান থাকে, 6 সেকেন্ড বা প্রথম 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 6 সেকেন্ড বা প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথমে গেছিল কত? 128 4 সেকেন্ডে, পরে গেছিল 72। এস ইকুয়াল ইউ, যেহেতু আমি প্রথম থেকে ধরছি তার মানে আদিবেগ তো আমার এখনো ইউই রয়ে গেছে। ক্লিয়ার? তাহলে ইউ হুম। সময়টা হয়েছে আমাদের 10, হাফ এ 10 স্কোয়ার। তার মানে এইটা আসবে কত? 72 200, 10 ইউ, আর এইটা আসবে 50 এ। তাইলে এইটাকে যদি আমরা কত দ্বারা 10 দ্বারা ভাগ করি, 10 দ্বারা ভাগ করলে ইউ প্লাস 5a ইজ ইকুয়াল আমাদের 20, সমীকরণ 2। ওকে, ফাইন। তাইলে এখন সমীকরণ কয়টা হয়েছে? সমীকরণ 2টা হয়েছে, এবং আননোন আমাদের কয়টা? আননোন আমাদের 2টা, এ এবং ইউ। তাহলে এই 2টা সমীকরণ যদি আমরা সলভ করি, তাইলেই কিন্তু আমাদের এ এন্ড ইউ এর ভ্যালুটা ফাইন্ড আউট হয়ে যাবে। ক্লিয়ার? হুম। তাহলে এই 2টা হুম। সমীকরণ আমরা অবভিয়াসলি সলভ করতে পারবো। তাহলে এই 2টা সমীকরণ ক্যালকুলেটর পারবো এই 2টা সমীকরণ সলভ করতে? না, চলো আমরা ক্যালকুলেটর দেখে আসি। এমনি তো 15 দিন ঘুরে ঘুরলিম মানে খাতায় কলমে। ক্যালকুলেটারই দেখি। ওকে, তাহলে আমাদের দেখো একটা সমীকরণ ছিল কি 2a প্লাস ইউ ইজ ইকুয়াল 32, আর একটা সমীকরণ হলো ইউ প্লাস 5a ইজ ইকুয়াল 20। এই দুইটা সমীকরণ আমরা সলভ করবো কি ক্যালকুলেটারে। তাহলে ক্যালকুলেটারে সলভ করার জন্য আমাদের কি করতে হবে? ক্যালকুলেটারে তো দেখা যায় নাকি? যাই। ওকে, ফার্স্টে মোডে ক্লিক করবা, দেন এগেইন যাবা ইকুয়েশনে। বুঝতে পারলাম? হুম।
ওকে, এখন দেখো এই ইকুয়েশন, এখানে যে ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশনের সাথে কোন ইকুয়েশনটা মিলে? এটা ইকুয়েশন মিলে, 1 নং ইকুয়েশনটা মিলে। দেখো আমাদের চলক বা ভেরিয়েবল হলো দুইটা এক্স এন্ড ওয়াই, এখানে কে ই এবং ইউ, আর এই সাইডে হলো আমাদের হুম কনস্ট্যান্ট। তার মানে দেখো আমাদের ভেরিয়েবল, এই ইকুয়েশনের ফরম্যাটটা কিরকম এটা বোঝা ইম্পর্টেন্ট। ভেরিয়েবল গুলো আমাদের লেফট হ্যান্ড পার্টে আছে এবং আমাদের কনস্ট্যান্ট গুলো আছে রাইট হ্যান্ড পার্টে। তাইলে আমরা 1 নং এ ক্লিক করব, ক্লিক করলাম। এখন এ, বি এন্ড সির ভ্যালু ইনপুট দিতে হবে। এখন তুমি চাইলে এটা ধরতে পারো, এ ছিল আমাদের এক্স এর শখ আর বি ছিল আমাদের ওয়াই এর শখ। এখন তুমি তাদের এক্স এবং ওয়াই, আর তোমার এক্স এবং ওয়াই তুমি দুইটা আইডেন্টিফাই করতে হবে। ধরো আমি এ কে ধরে নিলাম এক্স, আর ইউ কে ধরে নিলাম আমি কি, ওয়াই। ওয়াই এটা তোমার ইচ্ছা, বা তুমি ইউ কে ধরতে পারো এক্স, এ কে ধরতে পারো ওয়াই। বুঝতে পারছি? এই জিনিসটা সেমি একটু টাইপ। মনে রাখতে হবে। আচ্ছা, তাইলে এখন ধরো আমি এ কে যদি এক্স ধরি, তাহলে আমাদের এক্স এর শখ অর্থাৎ এর ভ্যালু কত, তাইলে আমাদের 2, হুম দেন ইকুয়ালে দিবা। দেন বির ভ্যালু কত আমাদের 1, ইকুয়ালে দিবা। দেন সির ভ্যালু কত আমাদের 32, যেহেতু এটা রাইট হ্যান্ড 32। সাইডে আছে সো আর প্লাস মাইনাসের কোনো ইস্যু নেই। 32 শেষ, আমাদের প্রথম সমীকরণ ইনপুট দেওয়া শেষ। দ্বিতীয় সমীকরণ আসো, হুম এর শোক কত, মানে এখানে এর ভ্যালু কত 5, হুম দেন আমাদের ইউ 1, দেন 20। ঠিক আছে না? এ তাইলে এক্স এর মান কত আসছে? এক্স বলতে কারে ধরছিলাম, আমি এ কে মাইনাস। ধরছিলাম, তাহলে -4। হুম তাহলে এর মান -4 মানে ত্বরণ, আর ইউ এর মান কত 40। বুঝা গেল? বুঝছি। তাহলে এ সমান আমাদের কত আসে -4, আর ইউ সমান আসে আমাদের 40। তাহলে এখন বাকিটা সলভ করতে পারবো না? হুম Then পরবর্তী 2 সেকেন্ডে হয়। শেষ। ওকে, আমরা একমাত্রিক গতির আজকে আরো কিছু মেথ ধরবো। গতদিনের পর থেকে আর কি, গতদিন যা করছে তো করছে, আজকে আরো কিছু মেথ ধরবো। এমন একটা কনফিউশন ক্রিয়েট করবে বা অনেকে এটা ভুল করার পসিবিলিটি। প্রশ্নটা হলো, এক ব্যক্তি ঢাকা হতে সিলেট, ঢাকা হতে সিলেট, ঢাকা হতে সিলেট 400 কিলোমিটার পার আওয়ার বেগে, 400 কিলোমিটার পার আওয়ার বেগে বেগে গেল, এবং এবং সিলেট হতে ঢাকা, সিলেট হতে ঢাকা, ঢাকা 50 কিলোমিটার পার আওয়ার বেগে পুনরায় ফিরে এল, পুনরায় ফিরে এল, ফিরে এল। তার গড়বেগ, গড় দ্রুতি বের করো। তার গড়বেগ এন্ড গড় দ্রুতি বের করো। সলভ করতে পারবো এটা? করা দিলেন ভাই। ওকে, তো প্রশ্ন লেখা হয়েছে যে এক ব্যক্তির ঢাকা হতে হুম সিলেট চল্লিশ দেখছি। কিলোমিটার পার আওয়ার দেখছি বেগে গেল, দেখছি। এবং সিলেট হতে ঢাকা 50 কিলোমিটার পার আওয়ার বেগে পুনরায় ফিরে এলো। তার গড়বেগ এন্ড গড় দ্রুতি কত? তো হুম প্রথমতই দেখো আমাকে বলছে গড় বেগ কত। বেগ কোন ধরনের রাশি? ভেক্টর। ভেক্টর রাশি। তার মানে এই ঘটনাটা কি, সে ঢাকা থেকে সিলেট গেছে, আবার সিলেট থেকে ঢাকায় ফেরত আসছে। তার মানে যেখান থেকে যাত্রা দিয়েছে। শুরু করছিল সেখানেই আবার ফেরত আসছে, অর্থাৎ একটা পূর্ণ সার্কেল কমপ্লিট হয়েছে। এবং আমরা জানি একটা পূর্ণ সার্কেলের ক্ষেত্রে কোনো একটা ভেক্টরের রেজাল্টটা হয় 0। হয়। তার মানে তার গড়বেগ 0, ওকে। গড়বেগ 0, কারণ পুনরায় সে ঢাকাতেই ফেরত আসছে, দ্যাটস তার গড়বেগ 0। তখন আসে এই গড় দ্রুতি। ওকে। গড় দ্রুতিটা কি হবে? মানে দ্রুতি কোন ধরনের রাশি? দ্রুতি হলো স্কেলার রাশি, তার মানে তার উপর শুধুমাত্র মানটা দেয়। তাই দ্রুতিটা হবে মোট অতিক্রান্ত দূরত্ব, ভাই মোট মোট সময়। অতিক্রান্ত দূরত্ব বাই হইলো আমাদের সময়, মোট সময়, মোট সময়। ঠিক আছে, তাহলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করবো। তাহলে এইখানে দেখো, ঢাকা টু সিলেট, ঢাকা টু সিলেট ধরলাম আমার D1 দূরত্ব। ওকে, আচ্ছা, আর হুম সময় লাগছে ধরলাম আমি T1, অ্যান্ড হুম সিলেট টু ঢাকা, তাহলে D2 দূরত্ব সময় লাগছে ধরলাম T2। তাহলে D1 এবং D2 তো আর সেম, ঠিক না? হুম হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি ধরো গড় দ্রুতি, তাহলে আমি যদি এখন লিখি বি প্রাইম লিখলাম, তাহলে D1 প্লাস D2, তাহলে T1 প্লাস T2। কোনো কিছু কি ভুল হুম লিখছি? না। না। এখন ঢাকা টু সিলেট যতটুকু, সিলেট টু ঢাকা সেম, তবে D1 এবং D2 সেম, তার মানে আমি লিখতে পারি কি হুম 2D, লিখতে পারি না? 2D।
হুম ওকে, এখন দেখো এই ধরনের যে বেগগুলো দেওয়া আছে এই বেগগুলো মোটামুটি সমবেগে গেছে, দেখো এত বেগে গেল আবার এত বেগে ফেরত আসলো, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সেটা সমবেগে গেছে। হুম। এখন আমি ঠিকই জানি আমি এখানে জানি না। ঠিক আছে না। হুম, তাহলে আমরা জানি সমবেগের ফর্মুলা কি, এস ইকুয়াল ভিটি। বিটি। ওকে, তাইলে টি ওয়ান, ধরো ডি ওয়ান সমান লিখতে পারি আমি ভি ওয়ান টি ওয়ান, মানে টি ওয়ান সমান আমি কি লিখতে পারি, ডি ওয়ান বাই ভি ওয়ান। হুম। সিমিলার কেস আমি টি টু সমান কি লিখতে পারি, ডি টু বাই, সিমিলারলি সিমিলারলি টি টু সমান আমি লিখতে পারি ডি টু বাই ভি টু। হুম। এখানে আমি বসিয়ে দিই টি ওয়ানের জায়গায় আমি বসিয়ে দিই কি, যে ডি ওয়ান বাই ভি ওয়ান প্লাস ডি টু বাই ভি টু। বুঝা গেল? বুঝছি। ওকে, এখন এই ধরনের কেসে আমি কি বলছিলাম যে ডি ওয়ান এবং ডি টু কি সেম না, হুম। তাহলে বি প্রাইম সমান লিখতে পারি দেখো টু ডি, দেন আমি ডি ওয়ান এবং ডি টু যেহেতু সেম, তাহলে আমি লিখিয়ে নেই ডি বাই ভি ওয়ান প্লাস ডি বাই ভি টু। মানে আমি এখান থেকে ডিটা কমন নিতে পারি, টু ডি সমান ডি যদি কমন নিতে ওয়ান বাই ভি ওয়ান ওয়ান বাই ভি টু লিখতে পারি। হুম। ওকে, ডিডি বাদ, হয়। তারপরে আমাদের কি থাকলো, 2/1/v1 প্লাস 1/v2। একটু বুঝছি। হুম, বুঝছি। ওকে, তাহলে এখন ভ্যালুগুলো বসিয়ে দিই আমরা। 1/40 প্লাস 1/50, তাহলে এটা করলে কত আসে, 1/40 4.44 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? হ্যাঁ ভাই। ওকে, তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে, এই ধরনের কেসের ক্ষেত্রে যে জিনিসটা করতে পারো, এটা শর্টকাট, এটা তো আমরা প্রসেস দিলাম। এখন দেখো এই ধরনের কেস যদি এমসিকিউতে আসে তাহলে আমরা শর্টকাটে অ্যাপ্লাই করতে পারি। মোটামুটি আমরা ভেঙেই দিছি, দেখো কোনো কোনো জায়গা হতে, কোনো জায়গা হতে যাত্রা শুরু করে পুনরায় ওই জায়গায় ফেরত আসা হলে গড় দ্রুতি, গড় দ্রুতি সমান লেখা যায়। ওকে, গড় দ্রুতি সমান লেখা যায় হলো বেগের সংখ্যা, বেগের সংখ্যা দেন হইল সামেশন অফ ওয়ান বাই বেগ। এই ফর্মুলাটা লেখা যায়। যেমন ধরো আগে কয়টা বেগ আছিল, দুইটা বেগ আছিল না, হুম, 40, তাহলে হয়েছে এই দেখো এখানে টু হয়েছে। বুঝছি। ওকে, দেন হইলো সামেশন অফ ওয়ান বাই ভি বলতে কি, এই দেখো ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু, এখন যদি তিনটা থাকতো তাহলে ওয়ান বাই ভি থ্রি, আর এখানে টুর জায়গায় থ্রি আসতো। 3। জিনিসটা বুঝছি। এইরকম। বুঝা গেল? বুঝছি। ওকে, এখন আনে যায় নেক্সট ম্যাথ। একটি বস্তু, একটি বস্তু সমান্তরণে, সমান্তরণে 12তম সেকেন্ডে, 12 সেকেন্ডে 72 সেন্টিমিটার অ্যান্ড 20 সেকেন্ডে, সেকেন্ডে 120 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম, অতিক্রম করলে আদিবেগান্তর মতো বললে বস্তুটির আদিবেগ ও ত্বরণ কত? বের করো।
এটা পারা দিব। একটি পারবে। বস্তুর সমান্তরালে 12 সেকেন্ডে 72 সেন্টিমিটার এন্ড 20 সেকেন্ডে 120 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে বস্তুর আদিবেগ কত সেটা ফাইন্ড আউট করো। তাহলে ওই যে আমরা ফর্মুলাটা হবে হিন্টস দিয়ে দেখি, এটা নিজে সলভ করবা। এস ইজ ইকুয়াল, ফর্মুলাটা কি, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস এখান থেকে দুইটা ইকুয়েশন ক্রিয়েট করবা, দেন ওই দুইটা ইকুয়েশন সলভ করলে কিন্তু ইউ এন এর ভ্যালু বের হয়ে যাবে। বুঝা গেল? আসবেন গুলিটি আর কত সেন্টিমিটার বের করতে হবে, গুলিটি আর কত সেন্টিমিটার ভেদ করতে পারবে। তো বলছে কি 10 সেন্টিমিটার পুরো একটি লক্ষ্যস্থলে একটি গুলি ছোড়া হলো, গুলিটি 4 সেন্টিমিটার ভেদ করার পর এর বেগ 2/3 হ্রাস পেল, গুলিটি আর কত সেন্টিমিটার ভেদ করতে পারবে, এটা কি পারা যাবে? ওকে, তাহলে এটা আমরা প্রসেসটা নিই। তো আমি যদি এটা ডায়াগ্রাম আঁকতে চাই, ওকে, তাহলে ধরো এই একটা তক্তা যার পুরুত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, পুরুত্ব দ্যাটস মিন কি মোটা। ধরো তুমি বলতে পারো এইখান থেকে এইখান হইলো আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে। এখন তক্তার মধ্যে গুলি 4 সেন্টিমিটার প্রবেশ করছে, ধরো এইগুলোটা এইভাবে এসে এতটুকু গেছে 4 সেন্টিমিটার প্রবেশ করছে। ওকে, করার পর বেগ 2/3 হ্রাস পাইছে, ধরো এইখানে একটা বেগে প্রবেশ করছিল, ইউ বেগে প্রবেশ করছিল। ওকে, এবং এইখান থেকে এতটুকু যাইতে আমাদের 2/3 হ্রাস পাইছে। তার মানে ধরো এই যে এই পয়েন্টে তার তাইলে বেগ কতটুকু থাকলো, বি, বি সমান থাকলো ইউ মাইনাস 2/3 ইউ। এটা কি বুঝতে পারছি? বুঝছি। কারণ 2/3 হ্রাস পাইছে, তার মানে 2/3 কমে গেছে। তার মানে সেটা হবে যে ইউ/3, তার মানে এইখানে এই পজিশনে আসার পর তার বেগ হইছে ইউ/3। এখন বলছে সে আর কতটুকু প্রবেশ করতে পারবে, তাহলে ধরলাম সে আরো এক্স পরিমাণ যাইতে পারবে পারবে তার মানে এই এক্স পরিমাণ যাওয়ার পরে তার বেগটা কি হবে, তখন তার বেগটা শূন্য হয়ে যাবে। এটাকে বুঝতে পারছি? বুঝছি। কেন শূন্য হবে? কারণ যদি বেগটা শূন্য না হইতো তাহলে তো বস্তুটা আরো গেল না। তো আমরা ধরে নিচ্ছি সর্বোচ্চ সে এক্স পরিমাণ গেছে, মানে এক্স পরিমাণ যাওয়ার পর তার বেগটা শূন্য হয়ে গেছে। ওকে, এখন দেখো এই যে আমি যে এখানে যে কেসগুলো নিলাম 4 সেন্টিমিটার বলো বা 1 সেন্টিমিটার বলো, এখানে কি একটা বস্তুর ভিতরেই করছি না, যেন একটা পুরো তক্তার ভিতরেই করছি না? তার মানে এইখানে ক্ষেত্রে যে ত্বরণ বা মন্দন বলো যাই বলো না এখানে, সেটা কিন্তু সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এতটুকু কি বুঝতে পারছি? ওকে, তাইলে এখন আমরা ইয়ে করি, সলভটা করে ট্রাই করি। তো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট থাকবে দেন প্রথম স্টেপের ক্ষেত্রে এই যে প্রথম 4 সেন্টিমিটার আছে, এই স্টেপে দিয়ে আমরা ত্বরণটা ফাইন্ড আউট করার, দেন পরবর্তীতে আমরা ওই ত্বরণটা অ্যাপ্লাই করি। তো প্রথম 4 সেন্টিমিটার আছে, ফার্স্ট 4 সেন্টিমিটারের জন্য। ওকে, তাহলে ফার্স্টে 4 সেন্টিমিটার জন্য ইউ সমান তার ইউ, আদি বেগ তো আর আমাদের ইউ, এটা ধইরা নিছি, আদি বেগ ইউ। আর শেষ বেগ কত? প্রথম ই মাইনাস 2/3 ইউ, দ্যাটস ইউ/3। ওকে, আর ত্বরণ আমরা ধরে নিচ্ছি এ। ওকে, এস কত? এস 4 সেন্টিমিটার, সেন্টিমিটারই থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। তাইলে এখন আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার, অতএব বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a/s। তাইলে এখান থেকে আমরা বলতে পারি বি স্কোয়ার পরিবর্তে তো লিখতে পারি ইউ/3 স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a/s এর পরিবর্তে লিখলাম আমরা 4। তার মানে এখানে ইউ স্কোয়ার বাই 9, এই ইউ স্কোয়ারটা এইদিকে নিয়ে আসবো, তাইলে হয়ে যাবে মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল 8। একটুকু বোঝা গেল? বুঝছি। ওকে, তাহলে এখন যদি আমরা করি, দেখো তাইলে এটা আসবে কি 8 ইউ স্কোয়ার, অবভিয়াসলি মাইনাস আসবে 9/8। তাহলে অতএব এ সমান তুমি কি পাচ্ছ, এ সমান পাচ্ছ তুমি মাইনাস ইউ স্কোয়ার বাই 9। আমরা এ সমান পাই, এ সমান 8 কাটা। আচ্ছা, গেল আমাদের কি ফার্স্ট 4 সেকেন্ডের কথা। এখন মনে করি গুলিটি আরো এক্স মিটার প্রবেশ করবে, এক্স মিটার না, 1 সেন্টিমিটার প্রবেশ করবে করে। তাহলে এই ক্ষেত্রে সেম ফর্মুলা, যে ভি স্কোয়ার সমান হলো ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তাহলে এখন তো ভি হলো আমাদের 0, মানে এক্স এর পরে গিয়ে শূন্য হয়ে যাবে। আচ্ছা, ইউ কত এখন এই কেসের ক্ষেত্রে? ইউটা হলো আমাদের 2/, ইউ/3। মানে শেষ বেগ, মানে এটা তখন যেটা শেষ বেগ আছে। ইউ/3 2। আচ্ছা, এ বলতে কত পাইছিলাম আমরা? মাইনাস ইউ স্কোয়ার বাই 9। আর
এস বলতে এক্স, তার মানে এখন আমাদের দাঁড়ালো কি 0 মাইনাস 2u² / 9 এক্স। তার মানে এখন আমরা লিখতে পারি 2u² / 9 এক্স ইজ ইকুয়াল u²/9। তার মানে আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে 2x ইজ ইকুয়াল 1। এটা কি বুঝছি? হয় 2x ইজ ইকুয়াল 1, তাহলে x ইজ ইকুয়াল কত পাইলাম? x ইজ ইকুয়াল পাইলাম 0.5 সেন্টিমিটার। ফাইভ শেষ আমাদের আনসার। তো গুলিতে 0.5 সেন্টিমিটার মানে আরো 0.5 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। বুঝতে পারলাম? বুঝছি বুঝছি ভাই। ওকে, তাইলে এইটারও একটা শর্টকাট আছে, এইটারও তুমি শর্টকাট করতে পারো। শর্টকাট শর্টকাট আমরা যেটা করতে পারি সেটা হলো গুলিটি এস অংশ প্রবেশ করার পর বেগ 1/n অংশ হলে আরো অতিক্রান্ত দূরত্ব x সমান দেখা যায় আমাদের s বাই হলো n² - 1। ওকে, সো এইটা দেখো এস অংশ প্রবেশ করবা এস দূরত্ব অতিক্রম করার পর, ঠিক আছে? বেগ 1/n অংশ হলে, নট হ্রাস পেলে। কি বলছে? বেগ 1/n অংশ হলে আরো অতিক্রান্ত দূরত্ব। তো এই শর্টকাটটা আমরা দেখি এই মেথডের ক্ষেত্রে মানে অ্যাপ্লাই করে। এটা কি বলছে? 4 সেন্টিমিটার প্রবেশ করছে, দ্যাটস ওয়াই এস এর মান হইলো আমাদের 4 সেন্টিমিটার। বেগ বলছে কি 2/3 শতাংশ হ্রাস পাইছে, তার মানে বেগ কত হইছে? বেগ হইছে গিয়ে আমাদের u/3। বুঝতে হুম পারছি? বেগ হইছে u/3, বুঝছি। তার মানে n এর মান কত? n এর মান হইলো 3। 3 বুঝতে পারছি? এই যে u/3 না, u/3, হুম তার মানে তুমি বলতে পারো ইউ এর কত অংশ? এই যে 1/3 ইউ, তাহলে 1/n অংশ হইছে না? হুম এখন এইখানে একটা কথা বলি, ধরো এইটা যদি এইভাবে আসতো 2/3u, তাহলে n এর মান কত হইতো বলো? এভাবে হইলে n এর মান হুম, তুই তো 3/2 3/2। 3/2 নেই। হ্যাঁ, 3/2। সো এটা একটু মাথায় রাখবা। আর এখানে কিন্তু কত অংশ হ্রাস পেলে না, কত অংশ হইছে সেটা হলো গিয়ে আমাদের n। তাইলে দেখো আমাদের আনসারটা কি হয়? এস এর মান ছিল আমাদের 4, আচ্ছা, n এর মান হলো আমাদের 3, মানে 3², ফাইন। আর এইটা তো আর আমাদের 1, মানে 4 9 - 1, দ্যাটস ওয়াই 4/8 মানে হলো 0.5 সেন্টিমিটার। শেষ। বুঝছি? বুঝছি। এটা এমসিকিউ তাইলে শর্টকাটে প্লে করতে পারো। তো আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কেস দেখছিলাম, এম আই রাইট? Yes. ওকে, তাইলে এখন দেখি আমরা এটা পারিনি। একটি কণা স্থির অবস্থা হতে স্থির অবস্থা হতে একটি কণা স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে t সেকেন্ড এর ত্বরণ a ইজ ইকুয়াল 3t নিয়মে পরিবর্তিত হয়। পরিবর্তিত হয় 10 সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত? 10 সেকেন্ডে কণাটির এটা কি তাহলে অতিক্রান্ত, ত্বরণের সমীকরণ? তৃতীয় সমীকরণ। বুঝিনি। মানে যে তৃতীয় নিয়ম মানে কি তা বুঝাইছি, মানে ত্বরণের যে ইকুয়েশন দেওয়া, সমীকরণটা হ্যাঁ, মানে ত্বরণের তৃতীয়। সমীকরণ, এটা ত্বরণের সমীকরণই দেওয়া আছে। তাহলে এটাকে পারবো আমরা? একটা কষ্টই বল। এ সমান দেওয়া আছে হইলো আমাদের 3t। এ সমান আমি জানি কি, dv/dt ইয়েতে আসে না, এ ইজ ইকুয়াল খেয়াল তো আমরা আসে না। জানি 3t। তো 3D। এ সমান আমরা লিখতে পারি dv/dt
ইজ ইকুয়াল 3t। তারপরে আমি ডিবি তো রাখলাম আর ডিটিটারে এইদিকে নিয়ে নিলাম, তারপরে আমি ইন্টিগ্রেট সাইন দিলাম। ওকে। তো ইন্টিগ্রেট সাইন দিলাম, এখন লিমিট দিতে হবে, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল তার মানে তার লোয়ার লিমিট, এই যে এখানে যে লিমিটটা ইউজ করি এটা লোয়ার লিমিট 0, আর আপার লিমিট ধরে নিলাম আমি ভি, সর্বোচ্চ ভি পরিমাণ হইলো, তাহলে সময়টাও 0 আর আপার সময় হইলো আমাদের টি। ওকে, তাইলে এইখানে আসবে, এইখানে আনসারটা আসবে বি, কারণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান আমরা লিখতে পারি ভি, তাহলে এখানে লিখবো ভি, আচ্ছা সরি ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকুয়াল এক্স আর কি। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ডিবি আছে, তার মানে এটা হবে বি, তাহলে উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। ওকে, আর 3t এর ইন্টিগ্রেশন কি হবে, 3 তো আর 3 হবে, আর টির হবে হলো গিয়ে আমাদের t² বাই 2, উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট, তার মানে এইটা এইখানে পাচ্ছি আমরা 3/2 টি বাই হলো গিয়ে t/0। ওকে, এখন দেখো লিমিটটা কিভাবে অ্যাপ্লাই করা হয়। প্রথমে এই যে এইখানে যে জিনিসটা আছে, এইখানে যেটা আছে, এইখানে ফার্স্ট অফ অল আমরা আপার লিমিট বসাবো, দেন মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট কত আমাদের ভি, ওকে তাহলে আমরা ভি বসালাম, মাইনাস হইলো আমাদের লোয়ার লিমিট হইলো 0। ওকে, 3/2 এইখানে সেম কাহিনী, আপার লিমিট হলো আমাদের টি, টি-0, তার মানে আমরা এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল 3/2 টি। ওকে, কারণ আমাদের বলছে কিন্তু সরণ বের করার জন্য, তাইলে আমরা বি সমান লিখতে পারি কি, বি সমান লিখতে পারি ds/dt, t/2, তার মানে এখান থেকে আমরা ds সমান কি লিখতে পারি, ds সমান লিখতে পারি 3/2 টি ডিটি। এখন এগেইন ইন্টিগ্রেট করে ফেলবো, এগেইন আমরা এখন ইন্টিগ্রেশন করব। তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাইলে ইন্টিগ্রেশন যদি করি আমরা, তাহলে ds দেন হইল 3/2, দেন হইল 3/2 যেহেতু কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে আসছি, টি ডিটি। এখন আমাদের লিমিট অ্যাপ্লাই করতে হবে, তাইলে ইনিশিয়াল হইল 0, ইনিশিয়াল ডিস্টেন্সও 0। এখন প্রশ্ন বলছে কিন্তু 10 সেকেন্ডের জন্য কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 10 সেকেন্ডের জন্য সময়টা হইল 10, আর আমি ধরে নিলাম 10 সেকেন্ডের জন্য এস দূরত্ব অতিক্রম করবে, এর জন্য 10, এখানে এস, এটাকে বুঝতে পারছি। বুঝছি। ওকে, তাহলে এই অংশটা আগের মতো করলে এই অংশের রেজাল্টটা এসই আসবে, এজন্য আমি এস বসিয়ে দিলাম। ওকে, এখানে 3/2 আছে, আর এইটার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এইটার রেজাল্ট আসবে কত, t²/2, দেন উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। বুঝা গেল, এবার সূত্রটা কি তাহলে আমি ওই যে t²/2 t²/2, সরি এখানে তো একটা জিনিস মিস্টেক করছি, আগেই কিন্তু টি স্কোয়ার ছিল। সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এটার ফর্মুলা হলো x⁴n+1 বাই হলো n+1। প্লাস সি যে একটা ধ্রুবক আছে এটা নাই। সি যেহেতু আমি লিমিট দিয়ে দিছি, লিমিট না দিলে কিন্তু সি ও থাকতো, আচ্ছা, এই ধ্রুবক লাগতো না। এখানে টি স্কোয়ার ছিল, আমি টি স্কোয়ার দিতে ভুলে গেছি, টি স্কোয়ার ছিল, তাহলে যেহেতু টি স্কোয়ার ছিলই অলরেডি, তার মানে এখানে হবে টি কিউব, আর এটা হুম, হবে যে আমাদের 2 এর জায়গায় 3 হবে, এটা ইন্টিগ্রেট করলে t³ বাই 3 আসবে, আর এখানে তোমার লিমিট অ্যাপ্লাই করে এটাই আসে। তো আমি ধরো এস 3/2, আর যেহেতু 1/3 কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে আসলাম, দেন হলো আমাদের টি কিউব বাই হলো 10 আর 0, তাহলে এই থ্রি ছিল। কাটা, তাহলে এস ইজ ইকুয়াল লেখা যায় 1/2, দেন এখন আমাদের লিমিট অ্যাপ্লাই করার পালা। ফার্স্ট অফ অল আপার লিমিট, দেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কত আমাদের হুম, 10, 10 কিউব মাইনাস 10 0 কিউব, ছিল। তার মানে এস এর মান হইলো আমাদের 500, শেষ আনসার। বুঝছি। বোঝা গেল এটা। বাইরে তুলছি না তো, একটা ছুটি উঠলেন স্ক্রিনশট তুলে যাবো না। Okay, মোটামুটি এইগুলো করলেই আমাদের 19 এগুলো কভার হয়ে গেছে। এখন চলো আমরা কিছু সমীকরণ লিখবো, এবং এই সমীকরণ থেকে আমাদের সঞ্চারপথের সমীকরণ লিখবো আর কি, যেগুলো আমাদের গ্রাফের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট বা কাজে লাগবে। ওকে, গ্রাফের জন্য কিছু সমীকরণ আমি লিখবো। তো ফার্স্ট অফ অল যদি কোনো একটা সমীকরণের আকার এইভাবে থাকে y ইজ ইকুয়াল mx প্লাস c, তাইলে সেটা হলো আমাদের সরলরেখা। তারপরে কোনো গ্রাফের আকার যদি এইটা থাকে y সমান mx, মানে কোনো একটা সমীকরণ যদি এইটা থাকে তাইলে সেটা হলো মূলবিন্দুগামী সরলরেখা, হুম, তুমি সরলরেখা। তারপরে কোনো কিছুর আকার যদি এইভাবে থাকে y ইকুয়াল বি, সেটা কি, y ইকুয়াল বি হলে x অক্ষের সমান্তরাল রেখা।
তারপরে যদি কোনোটা থাকে এইভাবে এক্স ইকুয়াল এ, সেটা হলো ওয়াই এর সমান্তরাল রেখা, ওয়াই এর সমান্তরাল রেখা। তারপরে কোনো গ্রাফ যদি এইভাবে থাকে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4a বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4a, 4ax, এটা এ ওয়াই, বা ধরো এক্স ইজ ইকুয়াল এ এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, বা ওয়াই ইজ ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই চারটার কোনো একটা আকার, তাহলে সেটা হলো পরাবৃত্ত। পরাবৃত্ত অর্থাৎ কোনো ওকে। একটা চলকের উপরে যদি স্কোয়ার থাকে তাইলে সেই গ্রাফের শেপটা হয় পরাবৃত্ত। তারপরে দেখো আমাদের যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার, অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0, এই দুইটা আকার যদি থাকে তাহলে সেটা হলো বৃত্ত। এখন দেখো বৃত্তর ক্ষেত্রে কি, বৃত্তর ক্ষেত্রে হলো চলক দুইটার পাওয়ারই 2 থাকবে এবং সহগ থাকবে সেম। বোঝা গেল? চলক এক্স এবং ওয়াই এর পাওয়ার হলো স্কোয়ার এবং সহগ হলো সেম, অর্থাৎ এক্স এর সহগ এইখানেও যা হবে ওয়াই এর সহগ সেম হবে, এক্স এর সহগ এইখানে যা হবে ওয়াই এর সহগ সেম হবে। তারপরে দেখো এক্স স্কোয়ার বাই হলো এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হলো বি স্কোয়ার সমান 1, ওর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gxy এক্স প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0, এই দুইটা আকার, তাহলে সেটা হলো উপবৃত্ত। তাহলে দেখো বৃত্ত এবং উপবৃত্তের একটা মিল আছে। বৃত্তর ক্ষেত্রে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2, উপবৃত্তের ক্ষেত্রে সেম। বাট বৃত্তর ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম, বাট উপবৃত্তের ক্ষেত্রে সহগ ভিন্ন। যেমন আসে অধিবৃত্ত। অধিবৃত্ত, তাহলে অধিবৃত্ত আর উপবৃত্তের আকারও সেম, বাট এখানে একটা কাহিনী আছে। এখানে কাহিনী হইলো এক্স এর সহগের চিহ্ন যা, ওয়াই এর সহগের চিহ্ন ঠিক তার বিপরীত, অর্থাৎ এক্স এর সহগের চিহ্ন যদি প্লাস হয়, ওয়াই এর সহগের চিহ্ন মাইনাস। বুঝা গেল? হুম। আর দুইটা চলকের গুণফল যদি, দুইটা চলক অর্থাৎ এক্স ওয়াই এর গুণফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেটা হলো আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। তাইলে এই 9টা সমীকরণ যদি আমরা পারি, তাহলে আমরা যে কোনো গ্রাফের আকৃতি বলতে পারবো। বুঝছি। বুঝা গেল? হুম। তো এই 9টা যদি আমরা পারি, তাহলে আমরা যে কোনো গ্রাফের আকৃতি বলতে পারবো। ওকে, তাইলে আমরা এই অধ্যায়ের এখন দেখবো কিছু গ্রাফ, দেখবো এই অধ্যায় থেকে কি কি গ্রাফ আসতে পারে। যদি আমরা ক্লাস 9-10 এই অধ্যায়ের গ্রাফগুলো সম্পর্কে পরিচিত হয়েছি, তবু আমরা একটু দেখার ট্রাই হই। প্রথম যেটা হলো সেটা হলো আমাদের বেগ সরণ বনাম সময়, সরণ বনাম সময় গ্রাফ, সরণ বনাম সময়, এই গ্রাফটা। তো এই গ্রাফটার বিভিন্ন ধরনের পটভূমি সাজাইতে পারি, লাইক দ্যাট। তো এইদিকে থাকবে আমাদের টি, আর এইদিকে হইলো আমাদের এস, এবং গ্রাফটা আমি নিলাম মূলবিন্দুগামী সরলরেখা। Okay? মূলবিন্দুগামী সরলরেখা একটা কেস, কেস 1 হইতে পারে, দেন কেস 2 তে যেটা হইতে পারে, নিলাম, ধরলাম এটাকে এক্স অক্ষের সমান্তরাল, কেস 2 টাকে ধরলাম আমি এক্স অক্ষের সমান্তরাল। সোজা হয় নাই, বাঁকা হয়ে গেছে। ওকে, তো এইটা ধরলাম আমি 2 নং কেস হইতে পারে, আমাদের এস এইটা, টি এইটা, বা অন্যভাবে হইতে পারে এইটা হলো আমাদের এস, এইটা হলো আমাদের টি। জিনিসটা এইভাবে যাইতে পারে, দেন এইভাবে উঠতে পারে, দেন হইলো এইভাবে, এইভাবে এইভাবে হইতে পারে গ্রাফটা। তাহলে 3 নং গ্রাফ, এটা তিনটে কিন্তু আমি লিখছি সরণ বনাম সময়ে লেখচিত্র। ওকে, তো প্রথমটা, প্রথমটা আমরা যদি দেখি, ধরো এই কোণটা যদি আমি থিটা ধরি, থিটা ধরি, তাহলে এখানে আমরা একটা লম্ব যদি অঙ্কন করে ইয়ে করি, তাহলে এটা থিটা। ওকে, তাহলে এখানে আমরা টেন থিটা, এইটা হলো আমাদের এস, এইটা হলো আমাদের টি, তার মানে এখানে আমরা টেন থিটা সমান বলতে পারি এস বাই টি। এম আই রাইট?
ইয়েস। আচ্ছা, এস বাই টি মানে হইলো আমরা জানি বেগ ভি। আচ্ছা, এখন দেখো কোনো একটা রেখা এক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, কোনো একটা রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ডাল বা স্লপ। হুম। ঢাল। তার মানে আমরা বলতে পারি সরণ বনাম সময় লেখচিত্রের যে ঢালটা, এই ঢালটা হলো গিয়ে বেগ নির্দেশ করে। বুঝা গেল? হুম। সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল আমাদের বেগ নির্দেশ করে। ইনভেস্ট করে। বুঝতে পারছি? হুম। আচ্ছা, ওকে, গেল এইটা। তার মানে এখন দেখো, এইটা তো এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? হুম। এটা হলো এক্স অক্ষের সমান্তরাল রেখা, তার মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে যেটা মানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে ঢাল হইলো গিয়ে আমাদের 0। বুঝতে পারছি? বুঝছি। ওকে, তার মানে ঢাল 0 মানে এস এর মান মানে সময় বাড়ে, বাট কি নাই, যে তার কোনো এস এর ভ্যালু নাই। দেড়শো ঢাল 0 মানে হুম। কি, এখানে বেগও 0, হুম। তার মানে বস্তুটা স্থির। ইনভেস্ট করতেছি স্থির। স্থির, yes। তো এইটা আর এই গ্রাফের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু হয় না, কি বলা যায়। আচ্ছা, তো এটা গেল কি আমাদের সরণ বনাম সময় লেখচিত্রের কাহিনী। এখন চলুন আমরা বেগ বনাম সময় লেখচিত্রটা দেখি আমরা। বেগ বনাম সময় লেখচিত্র। ওকে, তাইলে এই দিকে হলো আমাদের বেগ, এই দিকে হলো আমাদের সময়, এইটাকে ধরে নিলাম আমি থিটা। আচ্ছা, এটা হলো কেস 1। দেন হইল বি টি 2, এভাবে র্যান্ডমলি দেখলো বি টি, এটা হইলো আমাদের 3। ওকে, তাহলে এখানে ঢাল স্লপ, স্লপ আমরা কি লিখতে পারি, স্লপ লিখতে পারি আমরা কি বি বাই টি। বি বাই টি মানে কি ত্বরণ, তার মানে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। আচ্ছা, এইখানে ত্বরণ কত, এইখানে ত্বরণ হলো 0, দ্যাটস ওয়াই বস্তু জিরো। সমবেগ। সমবেগে। সমবেগ। আর এইখানে ক্ষেত্রে দেখো, প্রথমে দেখো ত্বরণ বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই অংশটুকু ত্বরণ, আবার এই অংশটুকু কি সমবেগ, সমবেগ। এই অংশটুকু সমমন্দন, এই অংশটুকু এগেইন সমত্বরণ, এই অংশটুকু এগেইন সমমন্দন। সমমন্দন। তো গ্রাফটা কি বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, এখন ধরো সাপোজ আমি এইখানে একটা বাউন্ডেড এরিয়া নিলাম, বেগ বনাম সময় লেখচিত্রের বাউন্ডেড এরিয়া নিলাম, এই হইলো আমাদের বাউন্ডেড এরিয়া। তার মানে এইখান থেকে এইখান তো আমাদের টি, ঠিক আছে না? আর বলুন যে ভাই ওখান। আচ্ছা, এই, বুঝছি। আর এতটুকু কি আমাদের ভি, এই। ভি। তাইলে এর যদি আমি এরিয়া বার করতে চাই, এর যদি আমি এরিয়া বার করতে চাই, এটা তো একটা কি রেক্টেঙ্গুলার, তো রেক্টেঙ্গুলার এরিয়া কি আমরা জানি যে লেন্থ ইনটু উইথ, তার মানে তার হুম। লেন্থ হইলো আমাদের ভি এবং উইথ হইলো আমাদের টি, ঠিক আছে না? হুম। হুম। ওকে, এরিয়া। তার মানে দেখো বেগ ইনটু সময় মানে কি, সরণ না? বেগ বনাম। আচ্ছা। বেগ ইনটু হুম। সরণ মানে কি, সময়, সরি, বেগ ইনটু সময় মানে কি, সরণ না? হুম। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে বেগ বনাম সময় লেখচিত্রের নিচের অংশের ক্ষেত্রফল মানে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে, সরণ নির্দেশ সরণ। করে। বেশ করে। হুম, বুঝছি। তার মানে বেগ বনাম হুম। সময় লেখচিত্রের ডালটা ত্বরণ নির্দেশ করে, আর বেগ বনাম সময় লেখচিত্রের আবদ্ধ অংশের নিচের ক্ষেত্রফলটা আমাদের সরণ নির্দেশ করে। বুঝলাম এটা? বুঝছি। ওকে, এখন আসি আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র। ত্বরণ বনাম সময় লেখচিত্র। ওকে, তো এই দিকে হলো আমাদের ত্বরণ এ, আর এই দিকে হলো আমাদের সময় টি। ত্বরণ এ এন্ড সময় টি। সো এইটার ক্ষেত্রে কি হইতে পারে, এইটার ক্ষেত্রে যে কোনো কোনো কিছুই হইতে পারে। তো নর্মালি আমি যদি একটা গ্রাফ প্লট করি, গ্রাফ প্লট করলাম, তো এইটা যদি ঢাল, তাহলে ঢাল, এটার ঢাল কি আসবে, এ বাই টি, ঠিক আছে না? হুম।
ঢাল এ বাই টি। সো এ বাই টি এর কোনো ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশন হয় না আর কি। আচ্ছা, তো ঢালের হিসাব গেল। এখন যদি আমরা এরিয়াটা বের করতে চাই, নিচের এরিয়াটা, বলো তো এরিয়াটা কি নির্দেশ করবে? এরিয়া হবে কি দেখো, এ ইন্টু টি হবে এরিয়া অ্যাকচুয়ালি। হুম। মানে তুমি যদি এখানে ধরো এইখান থেকে একটা ইয়ে টানো, রেক্টেঙ্গল তৈরি করো, ট্রায়াঙ্গেল শেপ তৈরি করো, আলটিমেটলি কিন্তু এ ইন্টু টি হচ্ছে। এই অংশটুকু ট্রায়াঙ্গেল করলে কি পাইবা? হাফ এটি। আর এই অংশটুকু কি পাইবা? এ ইন্টু টি। আর এই অংশটুকু কি পাইবা? এগেইন হাফ এটি। perfect। তার মানে তুমি আলটিমেটলি কি পাচ্ছ? এ ইন্টু টি পাচ্ছ। হুম। এ ইন্টু টি মানে কি? এ ইন্টু টি মানে বেগ না? হুম। তার মানে আমরা বলতে পারি যে ত্বরণ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল বস্তুর বেগ নির্দেশ করে। ওকে, বুঝছি। বোঝা গেল? ত্বরণ বনাম সময় লেখচিত্রের যে নিচের ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা বস্তুর বেগ নির্দেশ করে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন যদি আমরা একটা ইকুয়েশনের একটা গ্রাফ লিখতে চাই, লাইক দ্যাট, পরিচিত একটা ইকুয়েশন, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, ঠিক আছে? এর জন্য বেগ বনাম সময় লেখচিত্র। লেখচিত্র তাইলে এটা কি রকম হবে? তার মানে এখানে চলককে, চলক হইলো আমাদের ভি আর টি, ঠিক আছে না? হুম। তাহলে চলক হলো আমাদের ভি অ্যান্ড টি। ওকে, তাইলে এইটা হলো আমাদের ভি, এইটা হলো আমাদের টি। এখন তাহলে গ্রাফটা কিরকম হবে? সরলরেখা হবে নাকি বক্ররেখা হবে নাকি মূলবিন্দুগামী সরলরেখা হবে না পরাবৃত্ত অধিবৃত্ত, কোনটা হবে জিনিসটা? তো এইটা হবে আমাদের সরলরেখা, বাট সেটা মূলবিন্দুগামী সরলরেখা হবে না। এখন প্রশ্ন হলো, এমএক্স প্লাস সি ওটার মতনই নাকি এটা? ইয়েস, আমাদের দেখো এই জানি এক্স এক্সিসে সরি ওয়াই এক্সিসে কে আছে? ভি আছে। হুম। তাহলে ওয়াই হুম। ধরলাম। আর এইটা কি হইলো? এইটা হইলো আমাদের এক্স। তাহলে সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল বি ইজিক্যাল ইউ প্লাস এটি। ফাইন। হুম। তাইলে ওয়াই, ইউ এ তো থাকলো, আর এখানে লেখা যায় এ তো থাকলো, এ এক্স। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো ওয়াই ইজিক্যাল এম এক্স প্লাস সি। সি এখানে বুঝতে রিপ্রেজেন্ট করে পারছি। আমাদের এটা রিপ্রেজেন্ট করে আমাদের হুম। এ। হুম, বুঝছি। তার মানে এই গ্রাফটা হবে এইভাবে, ঠিক আছে? বুঝছি। এইখানে হইলো আমাদের ইউ আর কি। বুঝা গেল? বুঝছি। এটা মূলবিন্দু কথা থেকে শুরু হবে না, এটা এখান থেকে শুরু হবে। বুঝতে পারছি? বুঝছি ভাই।